চ্যাপ্টারের নাম হচ্ছে স্কেলার অ্যান্ড ভেক্টর। নাম স্কেলার ও ভেক্টর, বাট আলোচনা হবে মেইনলি ভেক্টরটাকে নিয়ে। ভেক্টর নতুন একটা কোয়ান্টিটি, এতদিন পর্যন্ত শুধুমাত্র নামই শুনে এসেছিলাম যে এটা স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি, তাই না? পড়েছিলাম, মনে করে দেখ, যে ভেক্টর সাধারণ বীজগণিত নিয়ম মেনে চলে না। মনে পড়ছে স্কেলার আর ভেক্টরের পার্থক্য যখন পড়েছিলি ছোটোবেলায়? মান আর অভিমুখ দিয়ে তো বলেইছিলি পার্থক্য একটা, সাথে 2 নম্বরে আরও একটা পার্থক্য থাকতো যে স্কেলার সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে আর ভেক্টর সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে না। তো সাধারণ বীজগণিতের নিয়ম বলতে কোন বীজগণিত? যে বীজগণিতটা আমরা শিখে এসেছি, এত ফর্মুলা আমরা করছি, এখন পর্যন্ত যা অঙ্কগুলো করলাম, এগুলো সব হচ্ছে আমাদের জানা বীজগণিত, সাধারণ বীজগণিত। তাহলে ভেক্টর যে বীজগণিত মেনে চলে সেটাও আমাদেরকে এবার শিখতে হবে, ঠিক আছে? ভেক্টরের ক্যালকুলেশন যখন করবো তখন আমাদেরকে সেইভাবে করতে হবে। ধরতে গেলে এটা অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্সের একটা চ্যাপ্টার। যারা ম্যাথ অনার্স নেই বা তোদের ম্যাথেও ভেক্টর পেয়ে যাবি অল্প স্বল্প করে। তো ম্যাথামেটিক্যাল একটা ক্যালকুলেশন টাইপের চ্যাপ্টার। তবে যেহেতু ফিজিক্সে আছে, থিওরিটাও পড়তে হবে আমাদেরকে, কাকে বলে, সংজ্ঞা, ডেরিভেশন, এইসব জিনিসগুলোও পড়তে হবে, সাথে অ্যাপ্লিকেশনটাও শিখতে হবে। রাশিকে 2 ভাগে ভাগ করা হয়। অবশ্যই অভিমুখের উপর ডিপেন্ড করে রাশিকে আমরা 2 ভাগে ভাগ করব। যেসব রাশির অভিমুখ আছে তাদেরকে আমরা বলবো স্কেলার রাশি, ছোটোবেলা থেকে জানি, এগুলো নতুন করে আর কিছু জানার নেই। আর যেসব রাশির অভিমুখ নেই তাদেরকে আমরা বলবো যেসব রাশির অভিমুখ নেই তাদেরকে বলবো আমরা স্কেলার রাশি। হ্যাঁ, তাদেরকে বলবো ভেক্টর রাশি। জানিস তোরা এটা? এবার শুধুমাত্র এই জিনিসটা থাকলেই যে স্কেলার রাশি আর ভেক্টর রাশি বলতে পারি তা নয় কিন্তু। দেখ, স্কেলার রাশি বললাম কি, মান আছে, অভিমুখ নেই। আর ভেক্টর রাশির ক্ষেত্রে মানও আছে, অভিমুখও আছে, তাই তো? শুধুমাত্র এই দুটো শর্ত দিয়ে কিন্তু আমরা ডিসাইড করতে পারি না যে এটা ভেক্টর রাশি। যেমন যদি আমি বেগের কথা বলি, বেগের ক্ষেত্রে মানও যেমন আছে, বেগের ক্ষেত্রে অভিমুখটাও তেমন আছে, তাহলে বেগ একটা ভেক্টর রাশি, তাই তো? একই রকমভাবে তড়িৎ প্রবাহ মাত্রা, এর সম্পর্কে ডিটেলস তোরা পড়বি ক্লাস 12-এ, একটু জানিস ক্লাস 10 থেকে পড়ে। তড়িৎ প্রবাহ মাত্রা, দেখ তড়িৎ প্রবাহ মাত্রার যেমন মান আছে, ধরুন আমি বলে দিলাম 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, অবশ্যই তড়িৎ প্রবাহ মাত্রা একটা ডাইরেকশনও থাকে, অভিমুখও থাকে, তাই না? তারের মধ্য দিয়ে ফ্লো করছে, তার মানে একটা নির্দিষ্ট দিকেই যাচ্ছে, তাহলে এরও কিন্তু অভিমুখ আছে। কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা ভেক্টর রাশি না। বেগ ভেক্টর রাশি, কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা ভেক্টর রাশি নয়। তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই হওয়া সত্ত্বেও কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা ভেক্টর রাশি হলো না। অ্যাকচুয়ালি এখানে আরও একটা কথা তোকে উল্লেখ করতে হবে, যে মান ও অভিমুখ তো থাকবেই, সাথে ভেক্টর বীজগণিত মেনে চলতে হবে, ঠিক আছে? এই ভেক্টর বীজগণিত মেনে চলে না, সেই জন্য প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা ভেক্টর রাশি নয়। অসুবিধা আছে বুঝতে? বুঝে গেলি ব্যাপারটা কি? এতদিন পর্যন্ত শুধু এইটুকুই জানতাম যে মান আর অভিমুখ থাকলেই ভেক্টর রাশি। এখন থেকে কি জানবো? মান ও অভিমুখ থাকলে তো ভেক্টর রাশি হবেই, তবে আরও একটা অ্যাডিশনাল কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে ভেক্টর বীজগণিত মেনে চলতে হবে। মান অভিমুখ আছে আর ভেক্টর বীজগণিত মেনে চলে না, তাহলে তাকে আমরা বলতে পারি না যে ভেক্টর রাশি। অসুবিধা হলো বুঝতে? ভেক্টর রাশিকে আমরা প্রকাশ করবো। আচ্ছা, তার আগে কয়েকটা রাশির নাম বলতো, কয়েকটা স্কেলার রাশির নাম বল। ভর, এছাড়া? ভর ছাড়া সময় একটা স্কেলার রাশি, সময়ের অভিমুখ নেই, আবার বলিস না সময় একদিকেই ঘুরে, ওটা অভিমুখ না, ডাইরেকশন অনবরত চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আর উচ্চতা, ঠিক আছে, আর আর কিছু নেই? ঘনত্ব, উষ্ণতা, তাই তো? অনেক কিছুই আছে, আয়তন। আচ্ছা, তাহলে ভেক্টর রাশি কয়েকটা এক্সাম্পল যদি দিই, সরণ, ত্বরণ, আগের চ্যাপ্টারে অনেকগুলো পড়ে নিয়েছি, বেগ, তাই তো? বল, বল একটা ভেক্টর রাশি। আর কিছু ভেক্টর রাশি? মোমেন্টাম, ভরবেগ, ভরবেগ একটা ভেক্টর রাশি, ঠিক আছে? দ্রুতি হবে না, দ্রুতি কিন্তু স্কেলার রাশি, পড়েছিলাম আমরা। ভরবেগ একটা ভেক্টর রাশি। এছাড়া আরও নতুন নতুন টার্ম তোরা জানতে পারবি, টর্ক বলে একটা টার্ম জানতে পারবি, ঠিক আছে? যখন বস্তু ঘোরে তখন তার ক্ষেত্রে টর্ক বলে একটা রাশিমালা তৈরি হয়, তো সেই টর্ক ভেক্টর রাশি। কৌণিক ভরবেগ ভেক্টর রাশি, এরকম বিভিন্ন টার্ম আছে। কৌণিক ত্বরণ ভেক্টর রাশি, আসবে এগুলো ধীরে ধীরে, অসুবিধা নেই, নামগুলো আপাতত জেনে রাখ। ভেক্টর রাশিকে আমরা প্রকাশ করব কি করে? ভেক্টর রাশিকে প্রকাশ করার একটা উপায় আছে, সেটা হচ্ছে, মনে কর আমি সরণ প্রকাশ করতে চাই, এস, একে মাথায় তীর চিহ্ন দিয়ে দেবো, তীর চিহ্ন দিয়ে আমি বোঝাতে চাইছি যে এটা হচ্ছে অভিমুখ আছে, মানে এটা ভেক্টর রাশি, ঠিক আছে? যদি কোনো স্কেলার রাশি থাকলে শুধুমাত্র এস দিয়ে দিলাম, মাথায় তীর চিহ্ন দিলাম না। এবার একে যদি জ্যামিতিক আকারে যদি প্রকাশ করতে হয়, তাহলে এইরকমভাবে প্রকাশ করতে হয়। মনে করো আমি প্রকাশ করতে চাই 5 মিটার পূর্ব দিক,
তো একে যদি জ্যামিতিক দিক থেকে আমাকে প্রকাশ করতে হয় তাহলে আমি এরকম করব, 5 মিটার দৈর্ঘ্যের একটা দাগ টেনে নেব, ঠিক আছে, আর যেই দিকটা পূর্ব দিক সেই দিকে তীর চিহ্ন দিয়ে দেবো। ধরে নিচ্ছি এই দিকটা পূর্ব দিক, পূর্ব দিকে আমি তীর চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এইটা হয়ে গেল সেই ভেক্টরটা। মানে ভেক্টরটাকে প্রকাশ করব আমরা জ্যামিতিকভাবে কীভাবে, একটা তীর চিহ্ন দিয়ে। যে তীর চিহ্নের দৈর্ঘ্যটা ওই ভেক্টরটার মানকে প্রকাশ করবে এবং তীর চিহ্নের অভিমুখটা ওই ভেক্টরটার অভিমুখকে প্রকাশ করবে। অসুবিধা হলো বুঝতে? আশা করি সমস্যা নেই। কয়েকটা টার্ম আমরা এখানে জানবো, সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, একতলীয় ভেক্টর, একরেখীয় ভেক্টর। এই সব জিনিসগুলো কি অ্যাকচুয়ালি নাম শুনেই বুঝতে পারবি, এমন কঠিন কিচ্ছু নেই, মুখস্থ রাখার কোনো দরকারও নেই, শুধু নামগুলো শুনে বুঝে থেকে যা, পারলে বাড়িতে একবার পড়বি, তারপর আর কোনোদিন চোখ তুলেও দেখবি না এর দিকে। সমান ভেক্টর, সমান ভেক্টর কি বলতে চাইছে, দেখ নাম শুনেই বুঝতে পারছিস। ধর দুটো ভেক্টর আছে, এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, এর যা দৈর্ঘ্য এরও তাই দৈর্ঘ্য। মনে কর আমি বললাম এটা পি ভেক্টর আর এটা হলো কিউ ভেক্টর। পি ভেক্টরের যা মান, মানটাকে মডিউলাস দিয়ে প্রকাশ করব, এবং কিউ ভেক্টরের যা মান, এই দুটো মান যদি সেম হয় এবং এদের অভিমুখটাও যদি এক হয়, অভিমুখটাও যদি একই দিকে হয়, দেখ একই দিকে আছে না, এটা পূর্ব দিকে এটাও পূর্ব দিকে, বুঝতে পারছিস তো? তো দুটো ভেক্টরের মান এবং অভিমুখ যখন একই দিকে হবে বা একই হবে, তখন সেই দুটো ভেক্টরকে আমরা বলবো সমান ভেক্টর। তুই এখানে লিখতেই পারিস এবার যে পি ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ভেক্টর। এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, এটা শুধুমাত্র মান সমান লিখেছিলাম, আর এইটা যখন আমি লিখে দিচ্ছি মডিউলাস দিলাম না, তার মানে মানও সমান প্লাস অভিমুখটাও সমান। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এইটা হলো সমান ভেক্টর। সমান ভেক্টরের পর পড়বো বিপরীত ভেক্টর। খুব কঠিন বল বিপরীত ভেক্টরটা? বিপরীত ভেক্টর হচ্ছে এটা এই দিকে আছে পি ভেক্টর আর এটা উল্টো দিকে, এরা মানের দিক থেকে সেম আছে, অভিমুখটা আলাদা। দেখ আমি এরকম বলতে পারি বিপরীত ভেক্টরের ক্ষেত্রে যে এরা মানের দিক থেকে সেম, বাট পি ভেক্টর নট ইকুয়ালস টু কিউ ভেক্টর। মানেটা বুঝতে পারলি? এটা তখনই সমান হতো, শুধুমাত্র মান সমান হলেই যে আমি সমান বলতে পারি তা নয়, তখনই সমান হতো যখন অভিমুখটাও সমান হবে। তার মানে এটা হলো বিপরীত ভেক্টর। একরেখীয় ভেক্টর, একরেখীয় ভেক্টর মানে একটা রেখা বরাবর থাকবে, এই একটা ভেক্টর পি, কিউ, আর নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা আরের ডাইরেকশনটাকে উল্টো দিকে করে দিই, অসুবিধা আছে? একটা রেখাই তো আছে, এরকম তো উল্লেখ করে দিইনি। একরেখীয় ভেক্টরের সংজ্ঞা হচ্ছে যে যেসব ভেক্টরগুলো একই রেখা বরাবর থাকবে, একই দিক বরাবর বলেনি, বিপরীত দিকে হতে পারে। তার মানে এখানে পি কিউ আর এরা তিনজন হচ্ছে একরেখীয় ভেক্টর। একতলীয় ভেক্টর, একটা তলে থাকবে। দেখ বোর্ডের তলটা একটা তল না, বোর্ডের তলটা একটা তল, তাহলে আমি এদিকে একটা পি ভেক্টর দেখালাম, এইদিকে একটা কিউ ভেক্টর দেখালাম, এরকমভাবে আর ভেক্টর দেখাচ্ছি, আমার ইচ্ছা যেদিকে খুশি এস ভেক্টর দেখালাম। তো একটা তলেই আছে কিনা সবাই, এর কন্ডিশন ছিল একটা তলে থাকতে হবে, কোনো অভিমুখ বলেনি, তাহলে এরা হলো একতলীয় ভেক্টর। বোঝা গেল? জীবনে এর কোনো ইম্পর্টেন্স নেই, শুধু জানতে হয়, জেনে রাখ। একরেখীয় ভেক্টর, একতলীয় ভেক্টর, সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, আর কি বাকি থাকলো? একক ভেক্টর বাকি থাকলো। একক ভেক্টরটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মন দিয়ে বুঝে, কারণ একক ভেক্টর নিয়ে প্রচুর কাজ করবো আমরা। এই একক ভেক্টর শিখলাম, এরপর থেকে যেখানেই যাবো সেখানে একক ভেক্টর থাকবেই। একক ভেক্টর বা ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরটাকে আমরা ইউজ করি, একক ভেক্টরটাকে আমরা ইউজ করি শুধুমাত্র অভিমুখকে প্রকাশ করার জন্য। কি জন্য ব্যবহার করি আমরা এটা? শুধুমাত্র অভিমুখকে প্রকাশ করার জন্য। অ্যাকচুয়ালি এটা দেখ, ধর কোনো একটা ভেক্টর আছে, মনে কর বলে দিলাম এ ভেক্টর, এটা হলো একক ভেক্টর। যদি আমি বলে দিই এটা একটা একক ভেক্টর, তাহলে তোকে বুঝে নিতে হবে যে এই ভেক্টরটার যে মান, সেই মানটা হচ্ছে 1, কারণ আমি একে ইউজ করছি কিসের জন্য? শুধুমাত্র দিক প্রকাশ করার জন্য। তাহলে মান এর থাকবে না, মান কত থাকবে? 1 থাকবে। এই শুধুমাত্র অভিমুখটাকে প্রকাশ করবে। তো কোনো একক ভেক্টরকে প্রকাশ করার জন্য এরকম মাথায় তীর চিহ্ন না দিয়ে আলাদা করে ক্যাপ দেওয়া হয়, টুপি, ঠিক আছে, একটা ক্যাপ দেওয়া হয় ভেক্টর চিহ্ন না দিয়ে। যখনই ক্যাপ থাকবে তুই বুঝে নিবি সেটা হলো একক ভেক্টর, ঠিক আছে। যখনই ক্যাপ থাকবে তোকে বুঝে নিতে হবে এটা একক ভেক্টর। আবার কোশ্চেনে কোনো কোনো সময় তোকে বলেই দিতে পারে যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এরা হলো একক ভেক্টর, তখন আবার তোকে বুঝে নিতে হবে যে অ্যাকচুয়ালি এরা একক ভেক্টর, এরকমও দিতে পারে। বোঝা গেল? অ্যাকচুয়ালি একক ভেক্টর লেখার নিয়ম হচ্ছে মাথায় ক্যাপ দেওয়া। এবার কোনো একটা ভেক্টর আছে, মনে কর এ ভেক্টর এই দিকে, এটা একটা ভেক্টর আছে, এ ভেক্টর এই দিক বরাবর কাজ করছে। আমি চাই কি এই এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টরটা কত হবে ওই মুখটাকে প্রকাশ করার জন্য। তাহলে আমার এ ভেক্টরের মান দরকার নেই, তাই না? তো আমি কি করব, এই ভেক্টরটাকে এইভাবে লিখব যে এর দিকে একক ভেক্টর মানে এ ক্যাপ সমান সমান এ ভেক্টর
বাই মডিউলাস এ ভেক্টর, এইভাবে আমরা লিখব। জিনিসটা কি আর একটু পরে ভালো করে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। একটা ভেক্টর আছে এ ভেক্টর, এই দিকে ক্রিয়াশীল, এর কিছু একটা মান থাকবে 5 6 7 কিছু একটা মান আছে, সাথে অভিমুখও আছে, ঠিক আছে। এবার আমি যদি জানতে চাইলাম যে এই এ ভেক্টরটার অভিমুখে একক ভেক্টর কত, তো তুই যখন একক ভেক্টরটা বের করবি তুই কি করবি, ওই ভেক্টরটাকে ওই ভেক্টরের মান দিয়ে ডিভাইড করে দিবি, তাহলে তো মানটা চলে গেল, শুধু অভিমুখটা পড়ে থাকলো। বুঝতে পেরেছিস ব্যাপারটা? আচ্ছা একটা এক্সাম্পল দিই, তোরা হয়তো এইরকম রূপের সাথে পরিচিত নয়। কেমন রূপ দেখ, এরকম 2i ক্যাপ 3j ক্যাপ 5k ক্যাপ, এগুলোর সাথে পরিচিত আছিস কি? আগে কোনোদিন দেখিসনি, তাহলে এখন বললে লাভও নেই, আমি পরিচয় করাই তারপরে এগুলো বলছি। শুধু এইটুকু জেনে রাখলি যে একক ভেক্টরকে আমাদের এইভাবে প্রকাশ করতে হয়, ঠিক আছে। তোদের বই একক ভেক্টরকে এন ক্যাপ বলেছে, এন ক্যাপ দিয়ে প্রকাশ করেছে, যাই হোক একটা লিখলেই হলো, ঠিক আছে। আচ্ছা নেক্সট আছে শূন্য ভেক্টর, নাম শুনে বুঝতে পারছিস? শূন্য ভেক্টর মানে এর মান কত হতে হবে? শূন্য হতে হবে। নেই? আছে কোনো জায়গায় প্যারার মধ্যে, কোনো প্যারাগ্রাফের ভেতরে থাকবে, আলাদা করে হেডিং করা নেই। যাই হোক পরে দেখিয়ে দিচ্ছি আমি। শূন্য ভেক্টর বা ইংরেজি নাম হচ্ছে নাল ভেক্টর। নাল কথাটা কিচ্ছু না অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে, বিভিন্ন জায়গায় নাল কথাটাকে পেয়ে যাবি। নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর কি? যে ভেক্টরের আদি বিন্দু এবং শেষ বিন্দু মানে অন্তিম বিন্দু একটা পয়েন্টেই। মনে কর তুই এখান থেকে যাওয়া স্টার্ট করলি, এ বিন্দু থেকে গেলি আবার ঘুরে চলে আসলি, তাহলে তোর আদি বিন্দু এ আর অন্তিম বিন্দু বি দুজন একই পয়েন্ট, বুঝতে পারলি? তো সরণ তো একটা ভেক্টর রাশি, এখন যদি এই সরণটাকে প্রকাশ করতে হয় তাহলে আমাকে শূন্য ভেক্টর হিসেবে প্রকাশ করতে হবে, যে এর মানটা হচ্ছে শূন্য। আর শূন্য ভেক্টরের বিশেষ কোনো দিক থাকে না, কারণ একটাই পয়েন্ট, কোন দিকটাকে আমি প্রকাশ করব, বুঝতে পারলি ব্যাপারটা? শূন্য ভেক্টরের বিশেষ কোনো দিক থাকে না। তাহলে শূন্য ভেক্টর কি? যে ভেক্টরের আদি বিন্দু এবং শেষ বিন্দু একই জায়গায় থাকবে তাকে বলবো আমরা শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। অসুবিধা হলো বুঝতে? নেই। এবার শুরু হচ্ছে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। ভেক্টরের সংযোজন। সংযোজন কথার অর্থ কি? জুড়ে দেওয়া, যোগ করা। অনেকগুলো ভেক্টর জুড়ে গিয়ে যে লব্ধিটা পাওয়া যাবে, লব্ধি কথা ইউজ করে দিলাম। লব্ধি মানে কি সব বলবো। দেখ ভেক্টরের সংযোজনে শুরু করি এরকমভাবে। মনে কর এখানে আমি আছি, এখানে আমি আছি, ঠিক আছে। পা এখান থেকে কেন বেরোবে? এখান থেকে। এবার ধর আমাকে কেউ একজন এই দিকে টানছে 5 নিউটন বল দিয়ে, আর কেউ এই দিকে টানছে 5 নিউটন বল দিয়ে। বোর্ডে হয়তো বুঝতে পারছিস না, আমি এরকম আছি, তো কেউ একজন এইদিকে 5 নিউটন টানছে, এই দিকে টানছে, এরকম নয় কিন্তু এইরকমভাবে কিছুটা অ্যাঙ্গেল করে 5 নিউটন বল দিয়ে টানছে। আমি কোন দিকে যাব? এর দিকে না এর দিকে? হ্যাঁ আমি চলে যাব এই দিকটা, সোজার দিকটা চলে যাব। বুঝতে পারলি ব্যাপারটা? দেখ বল কিন্তু ভেক্টর রাশি, মানে এই যে 5 নিউটন এটা একটা ভেক্টর রাশি, আর এই যে 5 নিউটন এটা একটা ভেক্টর রাশি। তো দুটো ভেক্টর রাশি বা দুটো ভেক্টর এদেরকে যোগ করতে গেলে যে লব্ধি ভেক্টরটা পাচ্ছি সেটা এই ডটেড লাইন বরাবর পাচ্ছি। মানে এটা বুঝতে পারলি কি বললাম? এইদিকে 5 নিউটন বল কাজ করছিল, এই দিকেও 5 নিউটন বল কাজ করছিল, কিন্তু আলটিমেট আমি গেলাম কোন দিকে? এই দিকটাতে। তার মানে এই যে লব্ধিটা, এটাকে আমি লব্ধি বলবো। আমার উপরে যে লব্ধি প্রভাবটা, সেই লব্ধি প্রভাবটা এই 5 নিউটন এবং এই 5 নিউটন দুজনের জন্য। বুঝতে পেরেছিস তো? এটাকে যদি আমি আর ভেক্টর দিয়ে প্রকাশ করি, এটাকে পি ভেক্টর দিয়ে প্রকাশ করলাম, এটাকে কিউ ভেক্টর দিয়ে প্রকাশ করলাম, তাহলে আমি বলতে পারি যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। ভেক্টর ফর্মে, কিন্তু এটা কখনোই বলতে পারি না যে আর ইকুয়াল টু পি প্লাস কিউ, এটা বলা যাবে না। এটা কি মান লিখেছি আমি? হ্যাঁ তীর চিহ্নটা দিতেই হবে, কারণ অভিমুখ আছে এখানে। এটা আমি কি লিখেছি? মান। এই যে 5 নিউটন আর এই যে 5 নিউটন, এই দুজনের ফলে যে আমার উপরে 10 নিউটন কাজ করলো এইদিকে তা নয়, কিন্তু হতে পারে আমার উপর 8 নিউটন কাজ করেছে এইদিকে। দুজন 5 অ্যাপ্লাই করেছে, বাট আমার উপরে কাজ করেছে কত? 8 নিউটন দুজনের লব্ধি, এমনটা হতে পারে। বা হতে পারে যে বেশিই কাজ করলো 9 নিউটন, এমনটাও হতে পারে। বোঝা গেল আমার কথা? তো যাই হোক, তো লব্ধিটাকে যদি বের করতে হয়, মানে আমার উপরে যে প্রভাবটা, আলটিমেট যে প্রভাবটা এই দুজনের জন্য, সেটা আমরা কি করব? ওদেরকে ভেক্টরিক্যালি যোগ করব। তো এই ভেক্টরিক্যালি যোগ করাটা আমাদেরকে শিখতে হবে। এইটা কিন্তু আমি লিখিনি, মানের দিক থেকে সমান আমি লিখিনি। মনে কর আমাকে এই দিকে কেউ 5 নিউটন বলে টানছে, ঠিক আছে, এটা কি আমি? আর ছবি আঁকতে পারছি না, এটা আমি। আমাকে 5 নিউটন বলে এদিকে কেউ টানছে, এদিকেই আমাকে আর একজন 10 নিউটন বলে টানছে। তাহলে আলটিমেট আমি কোন দিকে যাচ্ছি? ওই দিকেই যাচ্ছি। আর আমার উপরে যে এখন লব্ধি বলটা কাজ করবে সেটা কত? সেটা কিন্তু এখন 10 + 5 মানে 15 নিউটন কাজ করছে। আচ্ছা এইটা উল্টো কেস করে দিই,
আমাকে এইদিকে 5 নিউটনে একজন টানছিল, আর এইদিকে আমাকে একজন 8 নিউটন দিয়ে টানছে, আমি আলটিমেট যাবো কোন দিকে? যাবো না, 8-এর দিকে যাব আমি। আর আমার উপরে যে লব্ধিটা কাজ করবে সেটা কত, সেটা সরি তোতলে যাচ্ছি, সেটা কত কাজ করবে? 8 - 5 মানে 3 নিউটন কাজ করবে। কোন দিকে কাজ করবে 3 নিউটনটা? এই দিকে, বেশির দিকে। বুঝতে পারছিস তো? তো যখন একই রেখা বরাবর থাকছে তখন আমার জন্য ইজিলি আমি ইজিলি বুঝে যাচ্ছি যে আমার কোন দিকে লব্ধি বলটা কাজ করবে। কিন্তু যখন একই রেখা বরাবর থাকবে না, যেমন এই কেসটা, তখন আমি বলতে পারবো না যে আমি কোন দিকে যাচ্ছি। যেমন এদিকে 5 ছিল আর এদিকে 5 ছিল, দুজনে সমান অ্যাপ্লাই করেছিল বলে তুই বলে দিতে পারলি যে আমি একদম মাঝ বরাবর যাব। কিন্তু এদিকে 10 আর এদিকে 5, তাহলে আমি কোন দিকে যাব? অবভিয়াসলি এদের মাঝে যাব, কিন্তু এই দিকে একটু হেলে থাকবো, 10-এর দিকে একটু হেলে থাকবো, তাই না? এই 5টাকে যদি আমি 10 করে দিই তাহলে আমার গতি আর এইদিকে থাকবে না, যে বেশি বল প্রয়োগ করছে আমি তার দিকে চলে যাব। বুঝতে পারলি? এইটা হলো ভেক্টরের সংযোজন। তার মানে ভেক্টরের সংযোজনের ক্ষেত্রে তুই বুঝেই গেলি যে নর্মাল যোগ বিয়োগ করে পাওয়া যাবে না, এইরকম যোগ বিয়োগ করতে হবে, এর একটা আলাদা রুলস আছে। তো এটা কি করে বের করবো সেটাও শেখাবো। ভেক্টর সংযোজন করার জন্য দুটো সূত্র আছে, একটাকে বলবো আমরা ত্রিভুজ সূত্র, আর একটাকে বলবো সামান্তরিক সূত্র। পড়েছিলি ক্লাস 9-এ, ওই জন্যই মনে নাই। বুঝতে ক্লাস 9 তো গুরুত্ব দিসনি না, লকডাউন ছিল না, যা আছে সব লকডাউনের বাহানা দিয়ে দিচ্ছিস। তা হলেও লকডাউন না থাকলেও তুই পরে উদ্ধার করতি না। ক্লাস 9-এ অতটা গুরুত্ব দেখ, 10-এ গিয়ে যদি থাকতো তাহলে আবার গুরুত্ব দিতি, কারণ 10-এর টপিকগুলো বলবো সহজেই মনে পড়ে যাবে। আচ্ছা, দুটো সূত্র আছে বললাম, একটা হচ্ছে ত্রিভুজ সূত্র আর একটা সামান্তরিক সূত্র। ত্রিভুজ সূত্রটাকে আগে বলে দিই, ট্রায়াঙ্গেল ল। ত্রিভুজ সূত্রটা কি? দুটো ভেক্টর কাজ করছিল, মনে কর এইদিকে একটা ভেক্টর কাজ করছিল আর একটা ভেক্টর এই দিকে কাজ করছিল, ঠিক আছে? একটা পি ভেক্টর, আলাদা নাম দিই, নোটের সাথে মিল রেখে নাম দিচ্ছি আমি, এ ভেক্টর বি ভেক্টর, এইভাবে নাম দিলাম, ঠিক আছে? তাহলে এদের লব্ধি কোন দিকে কাজ করবে? এই দিকে কাজ করবে না কোনো একদিকে? হতে পারে ওর দিকে বেশি, হতে পারে এর দিকে বেশি, আমি জানি না ডেটা কত, তো কোনো একদিকে কাজ করবে, ব্যাস হয়ে গেলো। এটা হলো লব্ধি ভেক্টর সি ভেক্টর, এইভাবে প্রকাশ করলাম। ত্রিভুজ সূত্র বলছে এইরকম যে যে দুটো ভেক্টর তোমার হাতে আছে, এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটো ভেক্টর দিয়ে তুমি ত্রিভুজ তৈরি করো। তাহলে প্রথমে আমি এ ভেক্টর লিখলাম এখানে, এটা হলো এ ভেক্টর, ঠিক আছে? তীর চিহ্ন মাঝেও দিতে পারি, কোনো ব্যাপার নেই। যেখানে শেষ হলো সেখান থেকে আবার বি ভেক্টরটাকে এঁকে দাও। বি ভেক্টর কোন দিকে কাজ করছে? ওই দিকে না? তাহলে এখানে শেষ হলো, এখান থেকে বি ভেক্টরটাকে এঁকে দিলাম, ঠিক আছে? অসুবিধা আছে বুঝতে? নেই। তাহলে এইটা হলো বি ভেক্টর। তো এ ভেক্টর এবং বি ভেক্টর এদেরকে একটা ত্রিভুজের ক্রম অনুসারে গৃহীত দুটো বাহু দ্বারা প্রকাশ করলাম। ওয়ার্ডটার মানে বুঝবো, ক্রম অনুসারে মানে একই দিকে, দেখ এ ভেক্টর এদিকে আছে, তারপরে বি ভেক্টর একই ক্রমে নিলাম, এখানে গিয়ে শেষ হয়ে গেল বি ভেক্টর। তাহলে যে ত্রিভুজটা তৈরি হলো, এই যে ত্রিভুজটা তৈরি হলো না, এই ত্রিভুজটার বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটা, মানে এই বাহুটা, ওই ভেক্টরদের লব্ধিকে প্রকাশ করবে। কিছুই বুঝলাম না, কিছুই বুঝলাম না। হ্যাঁ, আবার বোঝাচ্ছি। এই হলো একটা ভেক্টর এ ভেক্টর এবং এই একটা বি ভেক্টর। একটা ত্রিভুজের দুটো বাহু দিয়ে আমি এ আর বি কে প্রকাশ করেছি, দুটো বাহু দিয়ে এ আর বি কে আমি প্রকাশ করেছি, ঠিক আছে? এরা কিন্তু একই ক্রমে আছে। একই ক্রম কথার অর্থ কি? এইভাবে ঘুরছে, দেখ একই দিকে, কিন্তু এই তীর চিহ্নটা দেখ আবার উল্টো দিকে হয়ে গেল। এইদিকে ঘুরতে গেলে একই ক্রমে হতো, এটা উল্টো দিকে হয়ে গেছে। তো কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহু দ্বারা বা একই ক্রমানুসারে গৃহীত যে কোনো দুটি বাহু দ্বারা যদি দুটো ভেক্টরকে প্রকাশ করা যায়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত যে তৃতীয় বাহুটা আছে সেটা ওই ভেক্টরদের লব্ধিকে প্রকাশ করবে। মানে এই যে ভেক্টরটা, এটা হচ্ছে লব্ধির মানকে প্রকাশ করছে। খেয়াল করে দেখ, এটা যেদিকে গেছে, যদি আমি বি ভেক্টরটাকে তুলে এখানে বসাতাম, এইভাবে যদি বি ভেক্টরটাকে বসাতাম, তাহলে দেখ এটা লব্ধি কিন্তু হতো। হ্যাঁ, এ প্লাস বি সমান সমান সি। সূত্রটার মানে বুঝতে পারলি কি বললাম? আরেকবার রিপিট করছি সূত্রটার মানে আমি তোদের ক্লিয়ার করতে পারছি না, আমি এটা বুঝতে পারছি, আরেকবার বলি। কোনো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোনো দুটো বাহুকে, একই ক্রমানুসারে গৃহীত যে কোনো দুটো বাহুকে যদি দুটো ভেক্টর দ্বারা প্রকাশ করা যায়, তাহলে ওই ত্রিভুজটার বিপরীত ক্রমে গৃহীত যে তৃতীয় বাহুটা থাকবে, সেই তৃতীয় বাহুটা ওই দুটো ভেক্টরের লব্ধিকে প্রকাশ করবে। বোঝা গেল? আমি ত্রিভুজ চেঞ্জ করে দিচ্ছি, যেমন তেমন একটা ত্রিভুজ নিয়ে নিলাম, বললাম এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা হলো আর ভেক্টর। পি এইদিকে, কিউ এইদিকে, আর এইদিকে। বলতো একই ক্রমানুসারে গৃহীত কোনটা কোনটা বাহু আছে? পি আর কিউ। আর বিপরীত ক্রমে কে আছে? তোর মাথা, সবাই একই ক্রমেই আছে। পি কিউ আর একইভাবেই তো ঘুরছে সবাই। আমি যদি আরটাকে এইদিকে করে দিতাম তবে হতো বিপরীত ক্রম। ক্রম চিনে গেছিস তোরা? তাহলে এই ক্ষেত্রে তোরা লিখতে পারিস বিপরীত ক্রমে বাহুটা সমান সমান একই ক্রমে দুটো বাহুর যোগফল। বুঝতে পেরেছিস তো? এইভাবে ধোকা খাবি না কিন্তু এরপরে।
আচ্ছা, এই জায়গাটা দেখ, আমি এরকম করতে পারি, যদি আর ভেক্টরটা এই দিকে হতো, একই ক্রমে যদি একই ক্রমে হতো, তাহলে মনে রাখবি যে একই ক্রমে যে বাহুগুলো আছে সেই বাহুগুলোর যোগফল টোটাল 0 হয়ে যাবে। এই ভেক্টর থেকেই আসে এটা, একটা অনুসিদ্ধান্ত হিসেবে এটাকে তোরা মনে রাখতে পারিস যে কোনো ত্রিভুজের 3টে বাহু যদি একই ক্রম অনুসারে হয়ে যায়, তাহলে ওই ভেক্টর 3টাকে যোগ করতে গেলে লব্ধি ভেক্টর কত হবে? 0 হবে। বুঝতে পেরেছিস তো ব্যাপারটা? ঠিক আছে, এবার এটাকে নিয়ে একটু আমরা আলোচনা করব। তার আগে সামান্তরিক সূত্র বলে দিই, তারপরে আলোচনা করছি একসাথে। ত্রিভুজ সূত্র কি দিল? লব্ধি বের করার ফর্মুলা দিল, তাই তো? সামান্তরিক সূত্র কি দিবে? এটাও লব্ধি বের করার ফর্মুলাই দেবে। ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্রের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই, শুধু ছবিটারই ডিফারেন্স। আমি বলে দিচ্ছি, দেখ, সামান্তরিক সূত্র এইরকমভাবে বিবৃতিটা দিচ্ছে যে দুটি ভেক্টরকে, এই হলো একটা ভেক্টর এ এবং আরেকটা ভেক্টর বি, দুটো ভেক্টরকে যদি তুমি একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করো, ইমাজিনারি একটা সামান্তরিক কল্পনা করে নিলাম, ঠিক আছে? এই সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু কোনটা? এরা সন্নিহিত বাহু আছে। যদি এই দুটো বাহু দ্বারা প্রকাশ করি, তাহলে এই সামান্তরিকটার যে কর্ণটা, অর্থাৎ ওই বাহুদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যে কর্ণটা আমি ড্র করব, সেই কর্ণটা ওদের লব্ধিকে প্রকাশ করবে। ঠিক আছে, এটাই হয়ে গেল সি ভেক্টর। কারো আপত্তি আছে? দেখ, এটা আর এটা একই। আমি যদি বি ভেক্টর, এটা বি ভেক্টর মানে এটাও বি ভেক্টর, তো বাহু তো একই, তা আমি এটাকেও বি ভেক্টর বলে দিতে পারি। দেখ, এটা ত্রিভুজ সূত্র হয়ে গেল। এখন বুঝতে পারছিস ব্যাপারটা? তো ত্রিভুজ সূত্র আর সামান্তরিক আলাদা আলাদা কিছু নেই, একই জিনিস, শুধু বিবৃতিটা আলাদা। ওখানে বিবৃতি এইভাবে দেবো যে কোনো ত্রিভুজের একই ক্রমানুসারে গৃহীত বাহু দ্বারা দুটো ভেক্টরকে প্রকাশ করলে বিপরীত ক্রমানুসারে গৃহীত বাহুটা ওই ভেক্টরদের লব্ধিকে প্রকাশ করবে। বুঝে বুঝে পড়ে নিলে আর মুখস্থ করতে হবে না। আর এখানে কি বলবে যে দুটো ভেক্টর যদি কোনো সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়কে প্রকাশ করে, তাহলে ওই সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণটা ওই ভেক্টরদের লব্ধিকে প্রকাশ করবে। বিবৃতিটা আলাদা, মিনিং একই। তো এই ক্ষেত্রেও তুই লিখতে পারিস সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবার এদের জন্য ক্যালকুলেশন করতে হয়, এই সি এর মানটা এখান থেকে বের করতে হয়, এখান থেকে সি এর মানটা বের করতে হয়, একই আসবে, লব্ধি একই আসবে, বের করার প্রসেসটা আলাদা। এবার দুজনের ক্ষেত্রে যখন ক্যালকুলেশন করবো একই ক্যালকুলেশন হবে। তোদের বই দুই জায়গায় হয়তো আলাদা আলাদা করে ক্যালকুলেশন দেওয়া থাকবে হয়তো, কিন্তু ক্যালকুলেশনটা একই দু জায়গাতেই। তো আমি নোটে তোদের করে দিয়েছি কি একটাই ক্যালকুলেশন করে দিয়েছি দুটোর জন্য। তোকে যদি ত্রিভুজ সূত্র দিয়ে পুরো ব্যাখ্যা চাই, তাও তুই ওই ক্যালকুলেশনটাই করবি। সামান্তরিক সূত্র দিয়ে ব্যাখ্যা চাইলেও ওই ক্যালকুলেশনটাই করবি। আমি করে দিচ্ছি ক্যালকুলেশনটা কি আছে বলি তাহলে। ত্রিভুজ বলুক আর সামান্তরিক বলুক, ছবি একই, ঘাবড়ানোর কিছু নেই। যখন তোকে সামান্তরিক বলবে তুই এই ছবিটা আঁকবি, যখন তোকে ত্রিভুজ সূত্র দিয়ে ব্যাখ্যা দিবে ওপরের পার্টটাকে আঁকবি না, ব্যাস শুধু এই ত্রিভুজটুকু আঁকবি। বোঝা গেল? নাম দিয়ে দিচ্ছি, একদম নোটের সাথে মিল রেখে নাম দিচ্ছি, ও এ বি সি। তো আমি এখানে এ ভেক্টর যেটা আছে সেটা প্রকাশ করেছি ও এ দিয়ে, ও এ ভেক্টরটাকে দিয়ে প্রকাশ করেছি এ ভেক্টরকে, ঠিক আছে? বি ভেক্টরকে প্রকাশ করেছি ও সি এ বি, হ্যাঁ ও সি হবে, ঠিক বলেছিস, ও সি হবে, এটাও হবে, এটাও হবে, একই তো জিনিস, এ বি ভেক্টর দিয়ে প্রকাশ করি। আর সি ভেক্টর যেটা লব্ধি ভেক্টর, এটাকে ও বি ভেক্টর দিয়ে প্রকাশ করেছি। অবশ্যই তীর চিহ্নগুলো দিবি, যদি তীর চিহ্ন না দিস ভুল হয়ে গেলো কিন্তু, কেটেই দিবে পুরো অঙ্কটাকেও। হলো, এই তিনটে রাশি আমরা প্রকাশ করলাম। এবার ধরে নিচ্ছি যে এ ভেক্টর এবং বি ভেক্টর এদের যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কোনটা, এইটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ধরে নিলাম? থিটা। দেখ, এটা যদি থিটা হয়, আমি যদি এটাকে একটু এক্সটেন্ড করে দিই এইভাবে, তো এই অ্যাঙ্গেলটাকেও থিটাই বলতে পারি, তাই না? এই যে এ ভেক্টরের ডাইরেকশন আর এটা বি ভেক্টরের ডাইরেকশন, মধ্যবর্তী অ্যাঙ্গেল তো থিটাই, বলতে পারি না? পারি। আচ্ছা, এবং এই যে লব্ধি ভেক্টরটা দেখতে পাচ্ছিস, এই লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে আলফা কোণ করেছে, এটাও ধরে নিচ্ছি। লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে কত কোণ করেছে? আলফা কোণ করেছে, ঠিক আছে। এবার এখান থেকে সি এর মান যদি সমাধান করতে হয়, তার জন্য আমাকে কিছু ড্র করতে হবে। তুই কি করবি? একদম বি বিন্দু থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে নিবি, এর নাম দিয়ে দিলাম ডি। বি বিন্দু থেকে ডি পর্যন্ত একটা পারপেন্ডিকুলার ড্র করে নিলাম। আর ওই জ্যামিতি উপপাদ্যের মতো লিখতে হবে না যে এটা অঙ্কন করে পাই, এগুলো হয়ে গেছে, দিন পার, ছোটবেলায় করে নিয়েছি। দেখ, একটা ত্রিভুজ পাওয়া যাচ্ছে, ত্রিভুজটার নাম হচ্ছে ও বি ডি। সমকোণী ত্রিভুজ না বলতো? আমি লিখলাম বলে হুঁ বলে দিলি নাকি? না হতে পারে, সমকোণী ত্রিভুজ। কোনটা কোন সমকোণ?
এই কোণটা সমকোণ, তাই তো? আচ্ছা ঠিক আছে। তো যখন আমি ওবিডির কথা বলছি, বাকি মাঝে কে দাগ দেওয়া আছে না দেওয়া আছে ওগুলো ভুলে যা, বাদ দে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভুল করেছি কিছু? কার মনে হচ্ছে ভুল করেছি? এডি, এই দেখ এই হলো ত্রিভুজটা, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। 90 ডিগ্রি নিতে গেলে তো এই পুরো ত্রিভুজটাকে নিতে হবে। আচ্ছা এখানে একটু ভেঙে চুরে লিখি, ওবি স্কোয়ার থাক, কারণ ওবি মানেই তো সি, তাই না? ওবিটা পেয়ে গেছি। ওডি, ওডিটাকে লিখছি এরকমভাবে ওএ প্লাস এডি। দেখ তো ছবিতে ওডিটাকে, এই যে ওডি, এটাকে লিখেছি ওএ প্লাস এডি, ভেঙে ভেঙে লিখেছি। আপত্তি আছে কারো? চোখ মুখ দেখে মনে হচ্ছে আছে, নেই। প্লাস বিডি স্কোয়ার, বিডি স্কোয়ার রেখে দিলাম, কিছু করার নাই, যোগ বিয়োগ করার। আচ্ছা রেখে দিই। এটা ওবি স্কোয়ার, এটা সূত্র ভেঙে দিলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর পরে যেটা পড়েছিল বেচারা একাই আছে, থাক। ওবি স্কোয়ার নর্মাল ক্যালকুলেশন, ভয় পাওয়ার কিচ্ছু নেই। ওএ স্কোয়ার রেখে দে, 2oa ad প্লাস এবি স্কোয়ার। কী করলাম আমি এটা? এই দেখ এডি কোনটা, এটা এডি, আর বিডি এটা। তাই দেখ এই ছোট্ট এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে এর ভূমি স্কোয়ার, এর লম্ব স্কোয়ার, মানে এর অতিভুজ স্কোয়ার। তো এই অতিভুজটা কত? এবি, তাই আমি এখানে এবি স্কোয়ার লিখলাম। বোঝা গেছে? তাহলে অনেকটাই পেয়ে গেলাম। দেখ এটা এ পেয়ে গেছি, এটা বি পেয়ে গেছি, এটা সি পেয়ে গেছি। এ বি সি এদের মধ্যে একটা রিলেশন পাচ্ছি, কিন্তু ভেক্টর ছাড়া, তীর চিহ্ন ছাড়া। শুধু এই জায়গাটাতে পাচ্ছি না, ও এ মানে তো এ হয়, আর এডি মানে কিছু হয় না। এডি মানে কিছু হয়, এডি মানে এ আর বি এর মধ্যে কিচ্ছু হচ্ছে না। তো ওটাকে একটু চেঞ্জ করব, তার জন্য কায়দা করবো এখন। দেখ এই জায়গাটা ট্রিকি, এই জায়গাটা তোদের মনে রাখতে হবে যে কীভাবে এখানে এগাবো। ও বি রেখে দিচ্ছি, ফর্মালিটি পূরণ করছি, সি লিখতেই পারতাম। ওএ স্কোয়ার প্লাস 2 ইন্টু ওএ ইন্টু, দেখ এখানে আমি ইচ্ছা করে একটা এ বি গুণ করব, আর ইচ্ছা করেই এ বিকে ডিভাইড করব। করলে আমার কোনো অসুবিধা আছে? কেটেই তো যাবে, কিন্তু করলে সুবিধা আছে। সুবিধাটা কি? সুবিধাটা হলো এবি মানে বি, এবি মানে বি, তাই না? তাহলে এবির মানটা পেয়ে যাব, ওএ মানে এ, এটার মান পেয়ে যাব। আর এই যে এডি বাই এবি দেখতে পাচ্ছিস, ছবিতে চলে যা, এডি বাই এবি। যদি এই ত্রিভুজটার কথা বলি, ভূমি বাই অতিভুজ মানে কস থিটা, তাহলে ওটার জায়গায় কস থিটা লিখতে পারবো। আর থিটা এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, তাহলে একটা জানা মান পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি লিখছি সি স্কোয়ার এ স্কোয়ার 2ab কস থিটা প্লাস বি স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি তোর ফর্মুলা দাঁড়ালো সি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এইটা হলো জেনারেল ফর্মুলা। যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ জানা থাকে, যেমন আমাকে এইদিকে 5 নিউটনে টানছিলি, আর একজন এদিকে 5 নিউটনে টানছিলি, এবার আমার মধ্যবর্তী কোণটা ধর বলে দিলাম 30 ডিগ্রি, তাহলে আমার যে লব্ধিটা, এই লব্ধির মানটা তোরা ইজিলি বের করে নিতে পারবি। এখন লব্ধির মানটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2 ইন্টু এ ইন্টু বি কস 30 ডিগ্রি। বুঝতে পারলি? ক্যালকুলেট করে না এখান থেকে, 25 25 50, 25 25 50, কস 30 ডিগ্রি কত হয় রে? 60 করে দিলে আরও সুবিধা হবে ক্যালকুলেশন করতে। আমি ক্যালকুলেশন করতে সুবিধা করে দিলাম, 60 করে দিলাম, 1/2, ঠিক আছে? তাহলে 50 প্লাস রুট ওভার 75, রুট ওভার 75 তো অবভিয়াসলি 5-এর থেকে বেশি, অবভিয়াসলি 5-এর থেকে বেশি, 5 5 25 হয়, এখানে রুট ওভার 75 বেরোলো, 5-এর থেকে বেশি আছে। তারপরে লব্ধি ভেক্টরটার মান দেখ বেড়ে গেল, কিন্তু 5 + 5 10 হলো না। বুঝতে পেরেছিস ভেক্টর অ্যালজেব্রা কেমনভাবে কাজ করছে? তাহলে ভেক্টরের সংযোজন মানে ভেক্টরের যোগের ক্ষেত্রে আমরা এইভাবে এগাবো। তোর এত কিছু ডেরিভেশন করতে হবে যদি ডেরিভেশন জানতে চাই, আর আলটিমেট তোকে সূত্র হিসেবে মনে রাখতে হবে এই টার্মটাকে। খুব কঠিন কিচ্ছু না, রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার 2ab কস থিটা, শুধু কস থিটাটা যুক্ত হয়ে গেল, a + b হোল স্কোয়ারের ফর্মুলা তো জানতাম আমি আগে থেকে। ঠিক আছে, এখান থেকে কয়েকটা স্পেশাল কেস করি। তার আগে কোনটাও বলে দিই, আলফা কোনটাকে নিয়ে একটু বলে দিই। যেহেতু লব্ধি ভেক্টরটা এটা তো ভেক্টর রাশি, তো লব্ধি ভেক্টরটার অভিমুখে তো প্রকাশ করতে হবে। এখানে অভিমুখটাকে আমি কোণের সাহায্যে প্রকাশ করার চেষ্টা করছি, কোণের সাহায্যে প্রকাশ করছি মানে আলফার মান দিয়ে প্রকাশ করতে চাইছি। তো আলফাটাকে বের করতে গেলে আমি কি করে আলফাটাকে বের করব? আলফাটাকে কি করে বের করব? কি করে বের করা যায় রে আলফাটাকে? দেখ এরকমভাবে লিখছি, কি করে করা যায়? যা ট্যান আলফা
যদি আমি ট্যান আলফা লিখি তাহলে ত্রিভুজ ও বিডি পেলি, ও বিডি বড় ত্রিভুজটা, এই ত্রিভুজ থেকে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, ঠিক আছে না? লম্ব বাই ভূমি, কার আপত্তি নেই কারো? এত তাড়াতাড়ি বুঝে যাচ্ছিস তোরা। আচ্ছা, বিডি বাই ওডিকে লিখছি ওএ প্লাস এডি, জানা ফর্মে নিয়ে আসবো সবাইকে, বুঝলি? বিডি মানে তো কিছুই যাই না, বিডিকে সরাবো, কি আছে, বিডিকে সরাবো, ওএ মানে জানি, একে রেখে দে। বিডিকে সরানোর জন্য আমি এরকম করছি, এবি ইন্টু বিডি বাই এবি, ঝামেলা শেষ। এখানেও তাই করব, এবি ইন্টু এডি বাই এবি। দেখ একটা সুবিধাই হলো, যখনই রিপ্লেস করার ব্যাপার আসবে এবিকেই গুণ করবো, তাই না? বুঝতে হলো না, মুখস্থ করে নিতে পারবি তোরা। এবি কোনটা বলতো? এইটা, বি ভেক্টরটা। দেখ এখান থেকে কি পাওয়া যাচ্ছে তাহলে, এবি মানে ছিল বি, আর বিডি বাই এবি, ছবিতে চলে আয়, বিডি বাই এবি, তাহলে এই ত্রিভুজের মধ্যেই আছি, লম্ব বাই অতিভুজ সাইন থিটা, তাই না? আচ্ছা, ওএ মানে এ, এবি মানে বি, এটা কস থিটা হবে, দেখ এডি বাই এবি, ভূমি বাই অতিভুজ, কস থিটা হচ্ছে। তাহলে ট্যান আলফা ইকুয়াল টু বেরালো তোদের বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, মুখস্থ করে নেবো। ট্যান আলফা সমান কি বেরালো? এখান থেকে আলফার মানটা পেয়ে যাবো ক্যালকুলেট করে, এগুলো মান যদি জানা থাকে তাহলে আলফার মানটা ক্যালকুলেট করে আমি পেয়ে যাবো। এইভাবে আমাকে কোনটাও বের করে নিতে হবে, বোঝা গেল? তাহলে দুটো দুটো সূত্র দাঁড়ালো, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এটা। তোরা এই দুটো খাতায় লিখে নে, তো এই দুটো থেকে আমরা বিভিন্ন কেস করবো, শুধু এই দুটো ফর্মুলা লিখে নে। তাড়াতাড়ি, না শুধু এইটুকু লিখ না, এটা লিখ আর ওটা লিখ। লিখে হয়ে গেছে, মান আর অ্যাঙ্গেল দুটো লিখা হয়ে গেছে। এবার দেখ বিভিন্ন কাজ করবো, দেখ ফার্স্ট কেস, থিটা যদি 0 ডিগ্রি হয়, এর মানে কি? দেখ থিটা 0 ডিগ্রি হওয়া মানে কি, মানে এ ভেক্টর যেদিকে আছে বি ভেক্টরও সেই দিকেই থাকবে, তাই না? এ ভেক্টর যেদিকে আছে বি ভেক্টরও সেই দিকে থাকবে, তার মানে থিটা। এবার তুই দেখ রিয়েল লাইফে তুই দেখেছিলি যে একই রেখা বরাবর যদি থাকে তাহলে কি হয়, অ্যাড হয়ে যায়, নর্মালি যোগ হয়ে যায়। দেখ এই ফর্মুলা থেকেও প্রুফ হয়ে যাবে যে নর্মালি যোগ হয়ে যায়। কীভাবে? সি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 0 ডিগ্রি, থিটার মানটা 0, এ স্কোয়ার বি স্কোয়ার 2ab কস 0 ডিগ্রি কত? এ প্লাস বি হোল স্কোয়ার, রুট ওভার করলে এ প্লাস বি হলো না নর্মালি অ্যাড। তো রিয়েল লাইফের সাথে ম্যাথমেটিক্স মিলে যাচ্ছে, এটাই মজার জিনিস। ট্যান আলফা লব্ধি ভেক্টরটা কোন দিকে কাজ করতো রে? একটা এইদিকে কাজ করছে, এর উপরে আর একটা এদিকে কাজ করছে, লব্ধি ভেক্টর কোন দিকে থাকতো? এইদিকেই থাকতো, মানে লব্ধি ভেক্টর আলফার মানটা কত হবে? 0 ডিগ্রি হবে। দেখ এখান থেকে 0 চলে আসবে। ট্যান আলফা ইকুয়াল টু বেরিয়েছিল তোদের বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, সাইন 0 ডিগ্রি কত? ব্যাস, আর নিচে কি আসবে আমার দেখার দরকার নাই, ট্যান 0 ডিগ্রি, আলফার মান দেখ 0 ডিগ্রি বেরোলো, বি সাইন 0 ডিগ্রি পুরোটা 0 হয়ে গেল, নিচে কি আছে আমার দেখার দরকার নেই, 0 হয়ে গেছে 0, বুঝতে পারলি? তাহলে রিয়েল লাইফের সাথে মিলছে কি না? কেস 1 করলাম, এটা কেস 2। কেস 2 হচ্ছে থিটার মান যদি 180 ডিগ্রি হয়, মানে কি? মানে একটা ভেক্টর এদিকে কাজ করছিল আর একটা ভেক্টর উল্টো দিকে, তবেই তো অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হচ্ছে। আর বিপরীত দিকে কাজ করতে গেলে আমরা লব্ধি কী করে বের করেছিলাম? বিয়োগ করে বের করেছিলাম। দেখ বিয়োগ হয়ে যাবে কীভাবে, জাদু। সি সমান এ স্কোয়ার বি স্কোয়ার 2ab কস 180 ডিগ্রি। আমি জানি কস 180 ডিগ্রি মান বলতে পারবি না, বল বের কর। শিওর শিওর ফুল কনফিডেন্স, তাই? কস 180 ডিগ্রি মান -1। তোরা ত্রিকোণমিতি করছিস না এখন ম্যাথে? করছিস তো? অল সাইন ট্যান কস কর, অল সাইন ট্যান কস এইখান থেকে নিয়ে আসবি তোরা। তো কস 180 ডিগ্রির মান হচ্ছে -1, ব্যাস। এটা কত আসবে? এটা a মাইনাস বি আসবে, a মাইনাস বি হোল স্কোয়ার করবো, স্কোয়ার উঠে যাবে, দেখ নেগেটিভ হয়ে গেল, বুঝতে পারলি? আচ্ছা এখানে আমি a থেকে b মাইনাস করছি, চাইলে b থেকে এও মাইনাস করতে পারতাম, যে বড় সেখান থেকে মাইনাস করে দেবো, বোঝা গেল না ফর্মুলা? আচ্ছা ট্যান আলফা কত হবে? ট্যান আলফা কত হবে? 0 ডিগ্রি হওয়া উচিত। ট্যান আলফা কত? 0 ডিগ্রি হওয়া উচিত। তাহলে এখানে তুই যদি বসাস বি সাইন 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি 0,
তো লব্ধি ওই বরাবরই থাকবে, কোনো দিকে চেঞ্জ হচ্ছে না। বুঝতে পেরে গেছিস ব্যাপারটা? তাহলে এইরকমভাবে কাজ করছে। আরও কয়েকটা কেস নিই। কেস 3 লিখতে হবে না, সব আছে, বুঝে নে শুধু মন দিয়ে। কেস 3, যদি থিটাটা 90 ডিগ্রি হয়, এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর ইউজেস আসবে এটার। যদি থিটা 90 ডিগ্রি হয় মানে কেমন, একটা ভেক্টর এইদিকে কাজ করছে আর একটা ভেক্টর এই দিকে কাজ করছে, অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার 2ab কস 90 কত, cos 91 0, cos 90 ডিগ্রি 0 হয়ে যাবে, ধীরে ধীরে হয়ে যাবে, অসুবিধার কিছু নাই, এখন শিখছিস, ধীরে ধীরে হয়ে যাবে। তাহলে কী বেরোলো দেখ, সি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অতিভুজের ফর্মুলা, তাই না? তাহলে লম্ব যখন কেসটা চলে আসবে অতিভুজের ফর্মুলা করে দেবো, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, খুব কাজে লাগবে এটা, আশা করি বুঝতে পেরে গেছি সেইটুকু। দুটো ভেক্টর যদি সেম হয়, কেস 4ও বলে দিয়ে রাখে, দুটো ভেক্টর যদি সেম হয়, না রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা তো 0 হয়ে গেল, 2ab নেই তো। আচ্ছা কেস 4 যদি আমি এ ইকুয়াল টু বি করি, দুটো ভেক্টর যদি সেম হয়, 5 নিউটন 5 নিউটন, মনে পড়ছে তো? মনে কর আমাকে এদিকে কেউ 5 নিউটনে টানছে আর এদিকেও কেউ 5 নিউটনে টানছে, বিপরীত দিক হয়ে গেল না? তাহলে থিটা কত, থিটা 0, একটা এই দিক একটা উল্টো, থিটা হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? যদি এদিকেই 5 হতো আবার এদিকেই 5 হতো তবে 0 হতো, তাহলে এটা 180 হচ্ছে, আমি এই কেসটাকে নিচ্ছি, থিটা হচ্ছে 180, তো আমার উপরে দুদিকে 5 নিয়ে পারলি না, এই আমি এদিকে একজন 5 নিউটনে টানছে আর এদিকে একজন 5 নিউটনে টানছে, চোখ মুখ নয়তো জিন্দা মনে হবে না। হ্যালো, আমি কোন দিকে যাব? কোনো দিকেই যাবো না, লব্ধি বল শূন্য হয়ে গেল। আমার এই দুটো বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। তো এই কেসটাকে যদি আমি এখানে নিই, দেখ থিটা 180 ডিগ্রির ভ্যালুতে এখানে 180 বসাবো, সি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ কস 180 ডিগ্রি, কী যেন করে দিলাম আমি, আচ্ছা বি আর এ তো সমান সমান না, বুঝতে পারছিস তো? তাহলে এখান থেকে কী বেরোবে দেখ, এটা বেরোবে 2a স্কোয়ার যোগ করলে এটা বেরোবে 2a স্কোয়ার কস 180 ডিগ্রি কত হয়, বেরোনো লব্ধি 0, মিলছে? ম্যাজিক ম্যাজিক, এইরকমভাবে করতে হবে। এবার তুই যোগেরটাও করতে পারতি, এখানেই করে দেখিয়ে দিচ্ছি। ধর 0 ডিগ্রি নিলাম, একই দিকে আমার উপরে 5 নিউটন কাজ করছে, তাহলে আমার উপরে টোটাল কত কাজ করবে, 10 নিউটন, মিলে যাবে ম্যাথামেটিক্সের সাথে। হ্যাঁ ছবি দিয়ে বুঝবি তুই, ঠিক আছে? এদিকেই 5 নিউটনে টানছে একজন, আবার এদিকে আর একজন 5 নিউটনে টানছে, তা আলটিমেট এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। এখানে কত বসাবো, 0 ডিগ্রি বসাবো, দুটো মান তো সেম, cos 0 ডিগ্রির মান কত 1, তাহলে এটা 2a স্কোয়ার হবে, তারপরে রুট ওভার 4a স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a, মানে a প্লাস এ, হলো কিনা যোগ, মিললো? দেখছিস? ভেক্টর সংযোজন মোটামুটি বুঝে গেলি তোরা, কী করে যোগ করতে হয়। এবার এই টাইপের যা প্রবলেম দিবে সব পেরিয়ে যাবি। ভেক্টর সংযোজনের কয়েকটা নিয়ম, যেমন আমরা সাধারণ বীজগণিতের ক্ষেত্রে এরকম জানি যে যোগ বিনিময় নিয়ম মেনে চলে, বুঝি না বিনিময় নিয়ম কি, বুঝিস না? বুঝতি যদি 7, 8টা একটু ভালো করে পড়তে হবে। 2 + 4 যোগ করলে কত হবে, বাহ, আর 4 + 2 6, দেখ উল্টো পাল্টা করে দিলে কি মান চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি? তার মানে যোগ বিনিময় নিয়ম মেনে চলে, বিনিময় মানে বুঝতে পারছিস, উল্টো পাল্টা করে দেওয়া, বিনিময় করে দেওয়া, যোগ বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে, চলে না, কারণ 6 - 2 4 আর 2 - 6 -4, তাহলে বিয়োগের ক্ষেত্রে মেনে চলে না। এগুলো একটু ইম্পর্টেন্ট পয়েন্ট হয়ে যায়, এগুলো থেকে কোশ্চেন করতেই পারে, ঠিক আছে? সংযোগ নিয়ম বুঝিস কি, শুধু যোগ করা? সংযোগ নিয়ম হচ্ছে এইরকম, 2 + 4 আগে করব, তারপরে 6 যোগ করবে, যা হবে আগে 4 আর 6 যোগ করব, তারপরে 2 যোগ করবো, তাই হবে। মানে বুঝলাম না কিছু, প্রথমে দেখ যোগ করেছি আগে 2 4 6কে, তো আমার কাজ হয়েছে প্রথমে 2 আর 4 যোগ করে নিয়ে 6 এর সাথে যোগ করব, যেটা হবে আমি যদি 4 আর 6কে আগে যোগ করি তারপরে 2 এর সাথে যোগ করি, একই হবে, এটা হলো সংযোগ নিয়ম, বুঝতে পারছিস ব্যাপারটা? তো আমরা এই নিয়মগুলোকেই দেখবো যে ভেক্টরের ক্ষেত্রেও কি এই নিয়মগুলো প্রযোজ্য, কারণ ভেক্টর তো আলাদা বীজগণিত, তাই না? সেই জিনিসগুলোকে এখন আমরা দেখবো। মাথায় রাখবি ভেক্টরের ক্ষেত্রে বিয়োগ বলে কিছু হয় না, ভেক্টরের ক্ষেত্রে বিয়োগ বলে কিছু হয় না। তাহলে করলাম যে বিয়োগ, আবার এই পার আর ওপার ছিল, ওগুলো যোগই করেছি, সংযোজন বলেছিলাম নাম, ঠিক আছে? বলছি বিয়োগটা নিয়েও আমি একটু আলাদা আলোচনা করছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে।
বিনিময় নিয়ম মেনে চলে কিনা সেটা আগে দেখে নিই। ভেক্টর বিনিময় নিয়ম মেনে চলে কিনা, মানে আমাকে দেখাতে হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর, তবেই তো বিনিময় নিয়ম মেনে চলবে। এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে। হেল্প নিব ত্রিভুজের এ ভেক্টর বি ভেক্টর, আর লব্ধিটা হচ্ছে এটা, ধরে নিচ্ছি ডাইরেকশন দিয়ে দিলাম কিন্তু ভুল করে দিচ্ছিলাম, লব্ধিটা হচ্ছে এটা সি ভেক্টর, ঠিক আছে। যদি আমি এটাকে এরকম একটা সামান্তরিক তৈরি করে দিই, কারো আপত্তি হবে? হলো না সামান্তরিক, আপত্তি হওয়ার কথা, এবার হয়েছে। তো এটা যদি বি ভেক্টর হয় তাহলে এটাও বি ভেক্টর, এটা এ ভেক্টর মানে এটাও এ ভেক্টর। আচ্ছা ঠিক আছে, প্রথমে তুই এই ত্রিভুজের মধ্যে ঢুক, লব্ধি ভেক্টর ডাইরেকশন এইদিকে। ত্রিভুজ সূত্র কি বলেছিল, ঢেকে দিলাম, যে একই ক্রমে গৃহীত বাহুদ্বয়ের যোগফল বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুর সমান, তাই তো? তার মানে তুই বলতে পারিস সি ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ছেড়ে দে নিচেরটাকে, ওপরে ডটের লাইন দিয়ে যে ত্রিভুজটা তৈরি হয়েছে, একই ক্রমে কে কে আছে, বি প্লাস বি আছে, তারপরে এ আছে, একই ক্রমে আছে, আর এটা লব্ধি বিপরীত ক্রমে আছে, তাহলে বি প্লাস এ ইকুয়াল টু সি বলতে পারি। তাহলে আমি এখানে বলতে পারি সি ইকুয়াল টু বি প্লাস এ, দুটোই তো সি এর সমান, তার মানে বলতে পারি এরা দুজন সমান, অর্থাৎ বিনিময় নিয়ম মেনে চলে ভেক্টর যোগ। আরেকবার বলবো, আরেকবার বলি, এ আর বি দুটো ভেক্টর নিয়েছি, ঠিক আছে। একটা ত্রিভুজ তৈরি করলাম, যে ত্রিভুজের তৃতীয় ক্রমানুসারে গৃহীত বাহুটা লব্ধিকে প্রকাশ করবে। তাহলে আমি এই ত্রিভুজটা থেকে, এই ডার্ক লাইন থেকে আমি বলতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর। এটাকে আমি সামান্তরিক বানিয়ে দিলাম, যেভাবে বি গেছে সেভাবে নিয়ে গেলাম, একটা এ এদিকে গেছে এ একটা নিয়ে গেলাম, কোনো চেঞ্জ করিনি, করাই যায় এরকম। এবার নিচেরটুকু ভুলে যা, শুধু ওপরটাকে দেখ। ওপরটাতে যদি দেখিস তাহলে একই ক্রমানুসারে গৃহীত দুটো বাহু, একটা বি ভেক্টর আর একটা হচ্ছে এ ভেক্টর, আর বিপরীত ক্রমে কে আছে, সি। ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করে দিলাম, বি প্লাস এ মানে সি, তো সি এর মান তুই এ প্লাস বিও দেখছিস, সি এর মান বি প্লাস এও দেখছিস, তার মানে দুটোই সেম হয়ে গেল, বিনিময় নিয়ম মেনে চলে। খুব সহজ লাগলো বল? এবার করাবো সংযোগ নিয়ম, দেখ কেমন লাগে। সংযোগ নিয়ম, সংযোগ নিয়মের ক্ষেত্রে তিনটা, এ প্লাস বি এর সঙ্গে যোগ করব সি কে, যা হবে প্রথমে বি প্লাস সি যোগ করে তারপরে ওটার সঙ্গে যোগ করবো, তাই হবে, ঠিক আছে। ছবি দেখে ভয় পাবি না, দেখ এখন ছবি আঁকবো আমি। তিনটা ভেক্টর, এ ভেক্টর দিচ্ছি তো, বি ভেক্টর সি ভেক্টর, তিনটা ভেক্টর দিলাম, আলটিমেট যে পয়েন্ট দুটো পড়ে থাকলো তাদেরকে জয়েন করে দিলাম। এটা হচ্ছে ওদের লব্ধি, এ বি সি যোগ করলে কী পেয়ে যাবো, লব্ধি পেয়ে যাবো, ঠিক আছে। এটা হচ্ছে বিপরীত ক্রমে গৃহীত বাহুটা, ক্লিয়ার। এরা দেখ সবাই একই ক্রমে গৃহীত আছে, এটা 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 একই ক্রম, এই ক্রমে তো নেই, উল্টো দিকে চলে গেলো, বিপরীত ক্রম। এটাকে বলে বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র মানে ত্রিভুজ সূত্র বললাম, সামান্তরিক সূত্র বললাম, তার মতো করেই বহুভুজ সূত্র। বহুভুজ সূত্রতে বলেছে, বহুভুজ বলে দিলাম, চতুর্ভুজ ঢুকে গেল ওর মধ্যেই, ঠিক আছে। তো বহুভুজ সূত্রটা এরকম বলছে যে কোনো বহুভুজের একই ক্রমানুসারে গৃহীত বাহুগুলোকে যোগ করলে বিপরীত ক্রমে গৃহীত বাহুটার সমান হবে, মানে ত্রিভুজ সূত্রের মতোই অনেকটা, বুঝতে পারছি, নতুন কিছু না। যাই হোক, এবার আমাকে দেখাতে হবে কি, প্রথমে এ প্লাস বি তারপরে সি যোগ করব। তাহলে এ প্লাস বি প্রথমে যোগ করি, এটা এ এটা বি, যোগ করলে অবশ্যই লব্ধি এটা পাবো, লব্ধি একটু বাঁকা হয়ে গেল, সোজা লব্ধি, এটা লব্ধি পাবো। এখন আর সি বলা যাবে না, কারণ এখানে সি ইউজ করেছি, ডি বলে দিই, ঠিক আছে, ডি ভেক্টর। তাহলে তুই এই ছবি থেকে বুঝতে পারছিস যে ডি ভেক্টর, ক্যাপিটাল ডি, ডি ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তুই বুঝতে পারছিস এখান থেকে। এবারে এই ত্রিভুজটার মধ্যে ঢুক, শুধু নিচেটা ভুলে যা। এই ত্রিভুজটার ক্ষেত্রে একই ক্রমে আছে ডি আর সি, আর বিপরীত ক্রমে আছে ই, ঠিক আছে। তাহলে তুই বলতে পারিস যে ই ভেক্টর মানেই হচ্ছে ডি ভেক্টর প্লাস সি ভেক্টর, আর ডি এর জায়গায় তুই লিখতে পারিস এ প্লাস বি ব্র্যাকেটে, হ কি না বল? বুঝে গেছিস এইটুকু, ই ভেক্টর হয়ে গেল। এই ছবিটাকে আবার আঁকবো, খাতারনাক কনসেপ্ট, দেখ চেহারা এখনই চেঞ্জ হয়ে যাবে, দেখবি। এ বি সি, এবার আমাকে কি করতে হবে বলতো, প্রমাণ অনুযায়ী আগে বি প্লাস সি করতে হবে। কোথায় বি আছে, এখানে, সি আছে এখানে, তাহলে আমি বি থেকে স্টার্ট করি, বি গেলাম সি গেলাম, লব্ধি কোনটা পাবো, এটা না, এটাকে এখন বলে দিচ্ছি আমি ডি, আমার ইচ্ছা হলো এটাকে ডি বলে দিচ্ছি। তাহলে তুই এখান থেকে দেখতে পাচ্ছিস ডি ভেক্টর মানে একই ক্রমে আছে বি প্লাস সি, বি প্লাস সি। এবার এটা ই ভেক্টর ছিল, ই ভেক্টর যদি বের করতে চাই এখন আমি, তাহলে ই ভেক্টরের ক্ষেত্রে দেখ এ প্লাস ডি, এই তো বুঝে গেছিস তো, এ প্লাস ডি, এটাকে রেখে দিই, আর ডি মানে কি বি প্লাস সি,
খেয়াল করে দেখ দুটোই ই এর সমান, এটাও ই এটাও ই, দুজনেই সমান, হয়ে গেল সংযোগ সূত্র প্রমাণ। ছবিটাই শুধু চেঞ্জ, একবার এখান থেকে এটাকে জয়েন করলাম, একবার এখান থেকে এটাকে জয়েন করলাম কর্ণগুলোকে, তাহলেই প্রমাণটা হয়ে যাবে। বুঝতে পারলি এত দূর পর্যন্ত? ভেক্টর সংযোজন 2 মার্কের দিতে পারে। দেখাও যে ভেক্টর সংযোজন বিনিময় নিয়ম মেনে চলে, বা দেখাও ভেক্টর সংযোজন সংযোগ সূত্র মেনে চলে, না আসার চান্সটা সব থেকে বেশি। বুঝিয়ে দিলাম সব কিছু, আসলেই ভালো হয়, সহজ হয়ে গেল না? আচ্ছা, এবার ভেক্টরের বিয়োগ নিয়ে বলি একটু। ভেক্টরের ক্ষেত্রে বিয়োগ বলে কিছু হয় না, ভেক্টরের ক্ষেত্রে শুধুমাত্র যোগ করা যায়। তাহলে বিয়োগ যখন করব অবশ্যই বিয়োগটাকে আমরা যোগের মতো করে সাজিয়ে নিয়ে করব, কারণ আমরা শুধুমাত্র সংযোজন বা যোগের অ্যালজেব্রাটাই জানি, বিয়োগের কোনো অ্যালজেব্রা জানি না, দরকারও নেই। মনে কর তোকে বের করতে হবে সি ভেক্টর সমান এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এরকম বের করতে হবে। বইয়ের সাথে মিল রেখে বলি আর ভেক্টর সমান পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর বের করতে হবে তোকে, ঠিক আছে? এটা বের করতে হবে। তাহলে তুই কি করবি, তুই জানিস যে বিয়োগ মানে ভেক্টর কিছু বুঝে না, তাহলে তুই লিখবি এরকম আর ভেক্টর সমান সমান, সোজাভাবে বোঝে না তো ঘুরিয়ে বোঝাবো, যে পি ভেক্টর করো আর তার সাথে মাইনাস কিউ ভেক্টরকে যোগ করো, ওই যোগ বুঝে, যোগ বুঝিয়ে দিলাম ওকে, ঠিক আছে? এবার এই ভেক্টরটাকে যোগ করবো কি করে, দেখ জ্যামিতি আকারে কিভাবে আঁকছি, এটা হলো পি ভেক্টর ছিল আর এইটা ছিল কিউ ভেক্টর। এবার যদি যোগ করতাম এদেরকে তাহলে লোভ দিয়ে এদিকে পেতাম, কিন্তু আমাকে তো যোগ করা যাবে না, কি করতে হবে, বিয়োগ করতে হবে। কাকে কাকে বিয়োগ করতে হবে, পি আর কিউকে বিয়োগ করতে হবে। পি আর কিউ বিয়োগ করা মানে পি আর মাইনাস কিউ যোগ করা, একই কথা। পি আর কিউ বিয়োগ করা মানে পি আর মাইনাস কিউ যোগ করা, অসুবিধা হচ্ছে বুঝতে? নেই। তাহলে এখানে পি ভেক্টর তো পি ভেক্টর যেমন আছে রেখে দিলাম, ঠিক আছে? কিন্তু কিউ ভেক্টর না, কাকে যোগ করবো, মাইনাস কিউ ভেক্টরকে। যদি এটা কিউ ভেক্টর হয় তাহলে তার বিপরীত ভেক্টর এইটা হচ্ছে মাইনাস কিউ ভেক্টর, ডাইরেকশনটা চেঞ্জ করে দিলেই শুধু মাইনাস হয়ে গেল। বুঝতে পেরেছিস এইটুকু? তাহলে এখন তোর হাতে ভেক্টর আছে এটা পি ভেক্টর, আর একটা ভেক্টর আছে মাইনাস কিউ ভেক্টর, এদের দুজনকে যদি যোগ করি তাহলে লব্ধি অবশ্যই এদের মাঝ বরাবর কোথাও হবে, এইটা হলো লব্ধি ভেক্টর আর ভেক্টর। বুঝতে অসুবিধা আছে? আশা করি কোনো অসুবিধা নেই, বোঝা গেল? যেভাবে বোঝে সেইভাবে বুঝিয়ে দিলাম। তোকে বলে দিয়েছিল পি আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা থিটা, এটা মাইনাস থিটা, এটা 180 মাইনাস থিটা, সুন্দর ফ্লোতে আছিস তুই, ওটা থিটা, এটা 180 মাইনাস থিটা। তাহলে দেখ আমি ফর্মুলা ওই একই ইউজ করবো, এখান থেকে যদি লিখি ফর্মুলাটা আমার এরকম, যে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার, মানে এটার মানের স্কোয়ার প্লাস এটার মানের স্কোয়ার, মানের বলেছি কিন্তু, তুই যদি মাইনাস ঢুকিয়ে দিস তো হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস 2 পি কিউ কস 180 ডিগ্রি মাইনাস থিটা, এখানে কস থিটা হতো তো থিটার জায়গায় থিটাই লিখলাম 180 মাইনাস থিটা, ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা। বুঝতে পেরেছিস রে? দেখ আমি শুধুমাত্র মান নেব, মাইনাসটা ডাইরেকশন প্রকাশ করছে, পি এর মান বসালাম পি স্কোয়ার, মাইনাস কিউ এর মান বসালাম কিউ স্কোয়ার, আবার এখানেও মান বসালাম এখানেও মান বসালাম, আর কস 180 মাইনাস থিটা। এটাকে যদি ভেঙে দিই কী আসবে, পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 2 পি কিউ কস থিটা। বুঝলাম না? কস 180 মাইনাস থিটা করতে গেলে মাইনাস কস থিটা হয়, অল সাইন ট্যান কস, করে নিবি তোরা, অঙ্ক আমি পারি না করতে। এটা বেরালো। তাহলে দেখ বিয়োগের ক্ষেত্রে ফর্মুলাটা শুধু এখানে একটা মাইনাস, আর যোগের ক্ষেত্রে এখানে প্লাস, এইটুকুই ডিফারেন্স। বুঝতে পারলি কি না কীভাবে হলো? ফিজিক্স পড়ছিস না ম্যাথ পড়ছিস? ম্যাথ পড়ছিস, বুঝতে পারছিস না? একই রকমভাবে ওই যে অ্যাঙ্গেলটাতে চলে যায়, এবার ট্যান আলফা করছিলাম, যে ট্যান আলফার ফর্মুলা মনে আছে, বি সাইন থিটা, মাথায় রাখতে হবে থিটা, বাই এ প্লাস কস থিটা। আচ্ছা তাহলে এটা বি সাইন থিটা হচ্ছে ওপরেরটা 180 মাইনাস থিটা করলে, আর নিচে হচ্ছে এ মাইনাস বি কস থিটা। তাহলে বুঝতেই পারছিস শুধু বি এর আগে মাইনাস চলে আসছে, বি বলতে এখানে তো পি কিউ ছিল রে, আমি বি বলে দিলাম। বুঝতে পারছিস তোরা? এটা কিউ আর এটা পি, লিখেই দিই বোঝার কি আছে, এটা পি এটা কিউ, কিউ পি কিউ, ঠিক আছে? এরকমভাবে মানে যে মাইনাস ছিল তার সামনে মাইনাস, সহজে মনে রাখার ট্রিক। ব্যাস এই ছিল তোদের ভেক্টরের বিয়োগ। ভেক্টরের সংযোজনটা কমপ্লিট হলো, কি করে যোগ করতে হয়, এতক্ষণ ধরে এটাই শিখলি। এবার করবি ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজন মনে করে দেখ ক্লাস 9-এ পড়েছিলি, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, রোলারকে টানা বেশি সুবিধাজনক না ঠেলা বেশি সুবিধাজনক, দিয়ে ওইখানে ভেক্টর বিভাজন করি, কিছুই বুঝতে পারতাম না, তাই না? অনুমিমিক বরাবর উল্লম্ব বরাবর উপাংশে ভেঙে দিলাম। এবার বুঝতে পারবি, কারণ ভেক্টর বুঝে গেছিস, এবার বুঝতে পারবি।
জিনিসটা কেমন ছিল? ভেক্টর বিভাজন, ভেক্টর বিভাজন। কোনো একটা বস্তুর উপর যদি এরকম দুদিকে দুটো বল কাজ করতো তাহলে তাদের লব্ধি ভেক্টরটা এই দিকে হতো আর ভেক্টর, তাই না? এটাকে বললাম ভেক্টরের সংযোজন, এই দুটোকে যোগ করলে লব্ধি ভেক্টর পাওয়া যাচ্ছে। ঠিক উল্টো আমি যদি বলতাম যে একটা ভেক্টর আর এই দিকে কাজ করছে, তাহলে তার এই দিকের উপাংশটা কত হতে পারে, আমি কত ধরতে পারি যে এই দিকে কত বল কাজ করছিল, তাহলে সেটাকে বলবো পি ভেক্টর। এই দিকে কত উপাংশ কাজ করছিল বলবো কিউ ভেক্টর। এদেরকে বলবো এদের ভেক্টর বিভাজন, উপাংশ। যেভাবে দুটো ভেক্টরকে যোগ করে আমি আর ভেক্টর পেতে পারি, সেইভাবেই আর ভেক্টরকে ভেঙে আমি এই দুটো ভেক্টর পেতে পারি। বোঝা গেল? যখন একটা রোলারকে টানা হচ্ছিল, মনে করো এই হলো রোলারের চাকা, যখন এইভাবে টানা হচ্ছিল আমি কি করেছিলাম, এই যে বলটা, যে ডাইরেকশনে বলটা টানা হচ্ছে, এই বলটাকে দুটো উপাংশে ভেঙে দিয়েছিলাম। কোন দুটো উপাংশে? একটা অনুভূমিক বরাবর উপাংশে ভেঙে দিয়েছিলাম, আর একটা উল্লম্ব বরাবর উপাংশে ভেঙে দিয়েছিলাম। এতে করে সুবিধা কি হলো, এই বলটাকে নিয়ে আর আমাকে ভাবতে হবে না, এদের দুজনকে নিয়ে ভাবতে গেলে আমি বুঝিয়ে যাবো যে অ্যাকচুয়াল এফেক্টটা কী হবে। এদের দুজনের জন্য যা এফেক্ট হবে এর একার জন্য সেই এফেক্টটাই হবে। বুঝতে পারলি? এটা হলো ভেক্টর বিভাজন। তো রোলারের কথাটা একটু বলে দিই, তাহলে তোদের ক্লিয়ার হয়ে যাবে। এই বলটা কী করছিল, সামনের দিকে নিয়ে যাচ্ছিল, আর এই বলটা কী করছিল, ওপরের দিকে ওঠাচ্ছিল, তাই না? তার মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এর কাজ, আর এর কাজ হচ্ছে এই বস্তুটাকে ওপরের দিকে ওঠানো, মানে ওজনের বিপরীত দিকে কাজ করছে। তাহলে ওজনকে একটু হলেও কমিয়ে দিচ্ছে, হালকা করে দিচ্ছে, সেই জন্য টানাটা বেশি সুবিধাজনক ছিল। ঠিক আছে? ঠেলার ক্ষেত্রে কী হচ্ছিলো, একটু চাকাটাকে বড় করে দিই তাহলে সুবিধা হবে। এইভাবে ঠেলছিল, যখন ঠেলবো তখন এইভাবে ঠেলি তো নিচের দিকে, তো এইভাবে ঠেলছে। একে দুটো উপাংশে ভেঙে দিলাম, একটা এই দিকে একটা এই দিকে, এটা দুটো উপাংশে ভেঙে, তাহলে এটা নিয়ে আর ভাবার দরকার নেই আমার। এই কী করবে, সামনের দিকে নিয়ে যাবে, আর এই বলটা কী করবে, নিচের দিকে ওকে চাপবে, তার মানে ওজনটাকে বাড়িয়ে দিচ্ছে আরও, ঠেলতে আমার বেশি অসুবিধা হবে। বুঝতে পারলি তো? আচ্ছা, এই যে কন্ডিশনটা আমি বললাম এটা তখন অ্যাপ্লিকেবল যখন রোলারের চাকা তোর কাছে ছোট হবে, মানে তোর তুলনায় যখন রোলারের চাকা ছোট হবে। মনে কর এটা তুই, ঠিক আছে, আর রোলারের চাকা এত বড়, ঠিক আছে, এটা আর একজন, ওর কাছে রোলারের চাকা এইটুকু, ব্যাপারটা বুঝবি, ঠিক আছে? এই যদি এখন রোলারের চাকাকে দেখ, আমি এখানে কি দেখলাম যে টানাটা বেশি সুবিধাজনক, এর ক্ষেত্রে টানাটা বেশি সুবিধাজনক। এখন যদি তুই এত বড় চাকাকে, রোড রোলারের চাকাকে ধর চলে গেলি, রোড রোলারের চাকা তোর থেকে হাইটেই বড়, এত বড়, ওকে ধর তুই টানবি, তাহলে তোর ক্ষেত্রে কিন্তু ওটা অসুবিধা হয়ে যাবে, তুই ওকে সহজে টানতে পারবি না, বলের বিভাজন ওইভাবে হবে না। এর ক্ষেত্রে কী হবে, তোকে ঠেলে নিয়ে যাবে, এক্ষেত্রে তোর ঠেলাটা বেশি সুবিধাজনক হবে। এই কন্ডিশনটা কখন অ্যাপ্লিকেবল, যখন রোলারের চাকা তোর তুলনায় ছোট হবে, তখন এই কন্ডিশনটা অ্যাপ্লিকেবল। কিন্তু রোলারের চাকায় যদি তোর তুলনায় বিশাল বড় হয়ে যায়, মনে করি না বড় একটা রথ আছে, ঠিক আছে, তাহলে ওই রথটাকে ঠেলা বেশি সুবিধাজনক হবে। মনে করে দেখবি রথের চাকা যখন নিয়ে যায় সামনের দিকে তো দড়ি ধরে নিয়েই যায়, কিন্তু পেছন থেকে আবার ঠেলে, ঠেলার কী দরকার আছে, সামনে টানলে, এখানে তো আমরা বললাম যে টানাই বেশি সুবিধাজনক, সবাই মিলে টানতো, তাহলে ঠেলার কী আছে, পেছন দিকে ঠেলে, কারণ বড় চাকার ক্ষেত্রে ঠেলাটা বেশি সুবিধাজনক। ঠিক আছে, এটা মনে রাখবি। তো ওই জিনিসটা দেয় না, বইয়ের মধ্যে শুধু এইটুকুই উল্লেখ করা থাকে। যাই হোক, ভেক্টর বিভাজন পড়ছিলাম আমরা, এগুলো পড়ছিলাম না। আচ্ছা, একটা ভেক্টর আছে আর ভেক্টর, একে আমি দুটো উপাংশে ভাঙবো। এই হলো একটা ভেক্টর আর ভেক্টর, একে দুটো উপাংশে ভাঙবো। কোন দিক বরাবর ভাঙবো, আমার ইচ্ছা আমি কোন দিকে ভাঙবো। আমি ধরে নিচ্ছি একটা উপাংশ থাকবে এই দিকে আলফা কোণ করে থাকবে, আর একটা উপাংশ এই দিকে থাকবে বিটা কোণ করে থাকবে। এরকম দুটো আমি উপাংশে ভেঙে নেব, এটাকে পি ভেক্টর বলছি, এটাকে কিউ ভেক্টর বলছি। এরকম দুটো উপাংশে ভাঙতে চাই। তাহলে এই আর ভেক্টরটার আলফা কোণে যে উপাংশটা, সেই উপাংশটা পি, এই পি এর মানটা কত, এবং আর ভেক্টরটার বিটা কোণে যে উপাংশ কিউ, সেই কিউটার মান কত, এই মানগুলোকে এখন আমি ক্যালকুলেট করব। তার জন্য আমাকে হেল্প নিতে হবে ত্রিভুজের। আমি এটাকে একটা সামুদ্রিক ড্র করে দিচ্ছি। আমি একটা সামুদ্রিক ড্র করে দিলাম, আপত্তি আছে কারো? এটাও কিউ ভেক্টর হয়ে যাবে আর এটাও পি ভেক্টর হয়ে যাবে, তাই না? বুঝতে পেরেছিস? আর এই যে পি আর কিউ, এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা ছিল সেই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরে নিচ্ছি, আগেও থিটা ধরেছিলাম। পি আর কিউ এর মধ্যবর্তী, ঠিক আছে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে থিটা ধরে নিলাম, দরকার নেই এখানে যদিও। আচ্ছা দেখ, এই যে ত্রিভুজটা তৈরি হলো, ত্রিভুজ ও এ বি, এটার নাম সি, ও এ বি যে ত্রিভুজটা তৈরি হলো, ত্রিভুজ ও এ বি, এই ত্রিভুজটাতে এই কোণটা হচ্ছে আলফা, এই কোণটা বিটা। বল তো ঠিক লিখেছি কিনা? হ্যাঁ, যা মনে হচ্ছে তাই লিখে দিচ্ছি, একান্তর কোণ, এই যে জেড, তাই না? এটা যদি বিটা হয় তো এটাও বিটা হবে, তাহলে এই কোণটা কত হবে, আলফা প্লাস বিটা, তাই না?
এটা হবে আলফা প্লাস বিটা। বুঝতে পেরে গেছিস নিশ্চয়ই? কিছুই বুঝিসনি, এটা আলফা প্লাস বিটা হবে না, এটা আলফা প্লাস বিটা হবে না। একটা ত্রিভুজের 3টা কোণ কত হয় যোগ করলে? তার ভিতরে আলফা বিটা চলে গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছিস তো? এবার বুঝতে পারলি, তখন বুঝিসনি। 180 মাইনাস আলফা প্লাস বিটা। তো এরকম কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র অ্যাপ্লাই করা যায়। কেমন সূত্র অ্যাপ্লাই করা যায়? এটা আর ভেক্টর ছিল। কেমন সূত্র অ্যাপ্লাই করা যায়? যে কোনো একটা বাহু, সাপোজ পি নিলাম, তার যে বিপরীত কোণ কত আছে, বিপরীত কোণটা পি এর বিপরীতে বিটা বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু, অন্য একটা বাহু নিয়ে নে, কিউ নিয়ে নে, এটা কিউ, কিউ এর বিপরীতে কে আছে? সাইন আলফা। আর একটা বাহু কে পড়ে আছে? আর একাই পড়ে আছে, আর বাই আর এর বিপরীতে কে আছে? সাইন 180 মাইনাস আলফা প্লাস। এইটা তোদের ম্যাথামেটিক্সে প্রমাণ আসে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই রিলেশনটা স্যাটিসফাই করতে পারি। একটা বাহু তার বিপরীত কোণের সাইন, এদের যে অনুপাতগুলো হবে সেই অনুপাতগুলো কনস্ট্যান্ট হয়। এটা আমাদেরকে জেনে রাখতে হবে, জানতি না এখন জেনে নে। এখান থেকে এবার সলভ করি, দেখ পি বাই সাইন বিটা কিউ বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা, কারণ 180 মাইনাস থিটা যদি সাইনের ক্ষেত্রে করি সাইন থিটাই হয়। ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রে এগুলো তো বুঝতে পারছিস ম্যাথ কতটা কাজে লাগছে এখানে। এবার এইটা আর এইটাকে একসাথে রাখছি, পি বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা। কি লিখছি? আলফা প্লাস বিটা। আমি বের করতে চাই কাকে? পি কে। তাহলে পি ইজ ইকুয়াল টু বেরাবে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। ঠিক আছে, পি ইকুয়াল টু বেরালো। সিমিলারলি যদি এই দুটোকে ইকুয়াল করতাম তাহলে কিউ ইকুয়াল টু এটা বেরাতো না, আর সাইন আলফা। মনে কি করে রাখবো? মনে তো থাকবে না। মনে থাকবে? যখন তুই পি বের করবি তখন উল্টা কোণটাকে বসাবি। পি বের করছিস তো পি এর সাথে আলফা কোণ করেছিল, এটাকে বসাবি না, উল্টা কোণটাকে বসাবি, বিটাকে, আর লোভ দিতে থাকবি। তাহলে আর সাইন বিটা, নিচে সাইন আলফা প্লাস বিটা কমন। সিমিলারলি যখন কিউ বের করবি তখন কিউ কত অ্যাঙ্গেল করে রেখেছিল? বিটা, কিন্তু বসাবো আলফাকে, আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। মনে রাখার ট্রিক এটা। অসুবিধা হলো বুঝতে? এটা কি বললাম? ভেক্টরের বিভাজন। হেল্প কিসে নিলাম? ত্রিভুজের, ত্রিভুজের এই কনসেপ্টে হেল্প নিলাম। ঠিক আছে, এবার ভেক্টরের বিভাজন করব, কিন্তু সমকৌণিক বিভাজন করব, খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গায় কাজে লাগবে। সমকৌণিক বিভাজন, এটা যদি মনে নাও থাকে তাও তোর জীবন পার হয়ে যাবে, কিন্তু এটা মনে না থাকলে পার করতে পারবি না। সমকৌণিক বিভাজন কোথা থেকে আসবে? অবশ্যই এখান থেকেই আসবে। সমকৌণিক বিভাজন মানে কি? এই হলো ভেক্টর আর ভেক্টর, ঠিক আছে? তো যে দুটো উপাংশে তুই ভাঙবি, মনে কর এটা একটা উপাংশ আর এটা একটা উপাংশ, এই উপাংশ দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতে হবে। এখানে 90 ডিগ্রি ছিল, অন্য অ্যাঙ্গেল ছিল, তো মধ্যবর্তী অ্যাঙ্গেল দুটো উপাংশের যদি 90 ডিগ্রি হয়, উপাংশ দুটোর বলেছি কিন্তু, যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটাকে বলবো আমরা সমকৌণিক বিভাজন। রোলারের ক্ষেত্রে যেমন বিভাজন করলাম, সমকৌণিক বিভাজন করেছিলাম, মনে কর একটা অনুভূমিক একটা উল্লম্ব, ঠিক আছে? তাহলে সমকৌণিক বিভাজন যদি করি, এটাকে তো আমি আলফা বলেছিলাম ছবিতে, আর এই কোণটাকে বিটা বলেছিলাম, এটা বিটা। তাহলে এই ছবি অনুযায়ী আলফা প্লাস বিটা 90 ডিগ্রি হচ্ছে না? হচ্ছে 90 ডিগ্রি। ব্যাস এই ফর্মুলায় চলাই, পি ইজ ইকুয়াল টু আর সাইন বিটা বাই সাইন 90 ডিগ্রি। কত হবে এটা? আর সাইন বিটা, এটা 1 হয়ে গেল। একই রকমভাবে কিউ, এই যেখানে আছে কিউ ইজ ইকুয়াল টু, এটা হবে আর সাইন আলফা, নিচে সাইন 90 ডিগ্রি, 1 হয়ে গেল। বুঝতে পারছিস? এবার দেখ এই ফর্মটাকে, এটা তুই মনে রাখতে পারিস, কোনো অসুবিধা নেই। এই ফর্মটাকে আরেকটু সিম্পলিফাই করছি। কিভাবে সিম্পলিফাই করব? তোকে কোশ্চেনে জাস্ট এই কোনটাই বলে দিল, আলফা, বিটা বলে দিল না, শুধু আলফাই বলে দিল। মনে কর দেবেই, ম্যাক্সিমাম কোশ্চেন এরকমই থাকবে। ব্যাস, বিটার জায়গাতে তুই কি লিখবি তাহলে? বিটা আমি জানি না, তো বিটার জায়গাতে লিখবো সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা, মানে এটা হবে আর কস আলফা, আর এটা সাইন আলফা, কারণ আলফা তো জানি। ঠিক আছে, তাহলে কি কি জিনিস বেরালো এটাকে আমি একটু সিম্পলিফাই করে দিচ্ছি। এরকম দুটো উপাংশে ভাঙবো, একটা পি আর একটা কিউ, লব্ধি ভেক্টরটা হচ্ছে আর, ধরে নিচ্ছি আর ভেক্টর পি এর সঙ্গে অ্যাঙ্গেল করেছে কত? আলফা। ঠিক আছে, তাহলে পিটাকে আমি লিখতে পারি আর কস আলফা, আর কিউটাকে লিখতে পারি আর সাইন আলফা। এই দুটো আমাকে মনে রাখতে হবে। সত্যি কথা বলবো, যখন আমি ক্লাস 11 পড়ি এগুলো পারতাম না, শুধু ওই দুটোই পারতাম।
বুঝলি, পরে গিয়ে যখন প্রয়োজন পড়লো তখন এগুলো শিখেছিলাম, বুঝতে পারিনি তখন। তো এগুলো ছাড়া আমার জীবন পার হয়ে গেছে, তোদেরও পার হয়ে যাবে, অবশ্যই এটা করবি, ছাড়বি না। পি ইকুয়াল টু কী আছে, আর কস আলফা, কিউ ইকুয়াল টু আর সাইন আলফা। জিনিসটা কি বোঝাতে চাইছি, যখন তুই আলফা কোণে কোনো উপাংশ বের করবি তখন কস আলফা ইউজ করবি, আর যখন আলফা কোণের বিপরীতটাতে তুই বের করতে যাবি তখন সাইন আলফা বের করবি। তো আমি এইভাবে বলি যে আলফার সাথে যুক্ত যে উপাংশটা সেটা হচ্ছে কস, আর আলফার লম্ব যেটা আছে সেটা সাইন। মনে থাকবে এরপরে, লম্ব উপাংশটা সাইন আর যেটা আলফার সঙ্গে যুক্ত থাকবে সেটা হলো কস। এবার তোদেরকে একটু হেজাই, দেখি পারিস কিনা, একটু হেজি দিই। এদিকে কাজ করছে 25 নিউটন, এই কোণটা বললাম আমি 60 ডিগ্রি, তাহলে এই উপাংশটা কত বল, এটাকে আমি কিউ বলে দিই, কিউ উপাংশটা কত হবে? বল দেখি, মজা লাগছিল না, কোণ এটা ছিল, এখন কোণটা করে দিয়েছি, বল। 25 √3/2 কি করলি, cos 60 √3/2 কার মান রে, sin 60 মান। দেখ আমি বলি, আমি কি বললাম, যেটার সঙ্গে কোণ যুক্ত থাকবে সেটা হলো cos উপাংশ, যেটার সাথে কোণ যুক্ত থাকবে সেটা cos উপাংশ। এখানে কোণ কার সাথে যুক্ত আছে, এইটার সাথে। সবসময় নিচে এটা আছে মানে এটাই cos করবো তা নয় কিন্তু, যার কোণ জানা আছে সে cos উপাংশ। তাহলে এই উপাংশটা হচ্ছে 25 cos 60 ডিগ্রি, আর এই উপাংশটা হচ্ছে 25 sin 60 ডিগ্রি। বাকিটা ক্যালকুলেট করলে যাওয়া হবে, হ্যাঁ 60 ডিগ্রি হবে, ওই যে আলফা 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 দুটোর ক্ষেত্রে, বোঝা গেল। এটাকেই যদি আমি ছবিটা এরকম আঁকতাম, এটা 25 দিয়ে বলতাম এটা 60 ডিগ্রি, তাহলে তুই কি বলতি, এটা cos 60 ডিগ্রি। এই তো শিখে গেছিস, আর কি, সব পারবি এবার, এই দুটো শিখে গেছিস মানে সব পারবি। ভেক্টর বিভাজন বুঝে গেলি, কত ট্যালেন্টেড তোরা, ভাব কত তাড়াতাড়ি বুঝছিস। আচ্ছা, গুণটা করাবো না, স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশটা একটু করে দিই আজকে। ভেক্টরের গুণ করাও শিখবি আবার নতুন করে। সব খুঁজে দেবো, দাঁড়া। এবার করব কি বললাম, স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরকে প্রকাশ করব। লেখচিত্র এঁকেছিস তোরা, তোরা যে লেখচিত্রগুলো এঁকেছিলি সেগুলো 2 ডাইমেনশনাল এঁকেছিলি। 2 ডাইমেনশনাল বলতে শুধু এক্স আর ওয়াই অক্ষ, আমরা কোন ওয়ার্ল্ডে আছি, 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ডে আছি। তো আমি 3টে অক্ষ আঁকলাম, এইটা হলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। ইমাজিন কি করে করবি বলতো, এই যে এক্স অক্ষটা এটা বোর্ড থেকে এইভাবে বেরিয়ে আছে, বের করতে পারবো না আমি, জাদু জানি না, তাই জন্য এখানে লিখে দিলাম। ঠিক আছে, কোনো একটা পয়েন্ট নিয়ে নিলাম, এটাকে বলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট। কি বলে এটাকে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট। সোজা হয়েছে এবার নাকি আগেরটাই ছিল, আগে থেকে সোজা হয়েছে। ধর এই কার্টেসিয়ান কোঅর্ডিনেটের মধ্যে কোনো একটা পয়েন্ট হচ্ছে এটা, এর একটা স্থানাঙ্ক থাকবে না, যখন এক্স ওয়াই প্লেন ছিল তখন এক্স এর মান আর ওয়াই এর মান ছিল 2,3 বিন্দু এরকম বলতাম, কিন্তু এখন 3টে অক্ষ আছে তাহলে 3টা বিন্দু বলবো। প্রথমে এক্স অক্ষ বরাবর 5, ওয়াই অক্ষ বরাবর 6, তারপরে জেড অক্ষ বরাবর 2, তবে এখানে পৌঁছালাম। বুঝতে পারছিস তো, এখানে আসলাম, এখানে গেলাম, তারপরে এখানে পৌঁছালাম। ঘর দিয়ে বুঝ, আমার ঘরের এইটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এই হাইটটা হচ্ছে জেড অক্ষ। তাহলে প্রথমে এক্স অক্ষ বরাবর গেলাম 10 একক, তারপরে ওয়াই অক্ষ বরাবর ওদিকে 5 একক গেলাম, তারপরে জেড অক্ষ বরাবর ওপরে আসলাম 6 একক, দিয়ে এই বিন্দুটাতে পৌঁছালাম আমি। বুঝতে পারলি, তো এই বিন্দুটাকে আমি আরবিটারি ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই কমা জেড একটা বিন্দু, যে কোনো কিছু মান হতে পারে, 2,3,4 যা কিছু হতে পারে। তাহলে এই বিন্দুটা অরিজিন থেকে, মূল বিন্দু থেকে কতটা দূরে আছে, আর ডিস্টেন্স দূরে আছে। ঠিক আছে, স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা দূরত্বকে আর দিয়েই প্রকাশ করবো সবসময়, আর ডিস্টেন্স দূরে আছে। ক্লিয়ার? হ্যাঁ, এবার এই যে আর ভেক্টরটা, এটা কিন্তু বিভিন্ন অক্ষের সঙ্গে বিভিন্ন কোণ করেছে। এই জেড অক্ষের সঙ্গে একটা কোণ করেছে, ওয়াই অক্ষের সঙ্গে একটা কোণ করেছে, এবং এক্স অক্ষের সঙ্গে একটা কোণ করেছে। 2 ডাইমেনশনালে বুঝতে অনেকটাই অসুবিধা হচ্ছে। এখানে ইমাজিন কর, লাঠি টাঠি আছে, মারা লাঠিগুলো কোথায় গেল, ওই দে তো বড় লাঠিটা, কাঠটা দে, কাঠ, ওই যে মারা লাঠি ওখানে আছে।
আচ্ছা দেখ, এখানে অরিজিন আছে না, এই কোনাতে অরিজিন আছে, এটাকে লাগিয়ে দিলাম অরিজিনে, মনে করো অরিজিনে লেগে আছে, আর এই হচ্ছে পয়েন্টটা, এই জায়গায় পয়েন্ট আছে। তো খেয়াল করে দেখ, এই পুরো রেখাটা জেড অক্ষের সঙ্গে কিন্তু একটা কোণ করছে, তাই না? এই কোণটাকে নাম দিচ্ছি গামা, হলো না? এটাই আবার ওয়াই অক্ষের সঙ্গে একটা কোণ করছে, ওয়াই অক্ষ কোথায় আছে, এই যে এটা নিচেরটা ওয়াই অক্ষ, তাহলে এর সঙ্গে একটা কোণ করছে, বুঝতে পারছিস তো? এইভাবে এক্স অক্ষের সঙ্গে একটা কোণ করছে, তো এই কোণগুলোকে আমি নাম দিয়ে দিচ্ছি, ওয়াই অক্ষের সঙ্গে যেটা কোণ করছে সেটা বিটা, আর এক্স অক্ষের সঙ্গে আলফা, সিমিলারিটি মেনটেন করলাম, আলফা বিটা গামা এরকম কোণ করছে। তাহলে এই ছবি থেকে তুই লিখতে পারবি যে কস আলফা সমান সমান হবে এক্স বাই আর, কস বিটা এটা হবে ওয়াই বাই আর, এবং কস গামা জেড বাই আর। এদেরকে আলাদা করে নাম দেওয়া হয়েছে, আরটা অতিভুজ হিসেবে কাজ করবে, ঠিক আছে, আর এগুলো ভূমি হিসেবে কাজ করবে। যখন আমি আলাদা আলাদা করে ছবি আঁকবো, এখানে তার ছবিকে বোঝানো যাবে না, তো এইটুকু মনে রাখ, কস আলফা যখন করবো তখন এক্স বাই আর, সহজে তো মনে থেকে যাবে, এক্স এর সাথে আলফা কোণ, ওয়াই এর সাথে বিটা, জেড এর সাথে গামা। এটাকে আলাদা করে নাম দেওয়া হয়েছে এল, এটা এম, এটা এন। এল, এম আর এন এদেরকে বলা হয় দিক কোসাইন, কস দিয়ে আমরা দিক প্রকাশ করছি, কস ফাংশনটা দিয়ে, এটাকে বলা হয় কি দিক কোসাইন, ঠিক আছে? যদি এই দিক কোসাইনগুলোর স্কোয়ার করে যোগ করে দেওয়া যায় তাহলে 1 হয়ে যাবে, মানবই না 1 হবে, করি দেখ, এটা মানে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার, তাই তো? নিচে আর স্কোয়ার, ওপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার দেখ, তোরা পড়েছিলি আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, স্থানাঙ্ক জ্যামিতি মনে পড়ছে, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার, খেয়ে নিয়েছি সব খুলে। আর ইকুয়াল টু দূরত্ব যখন বের করছিলাম, এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার, স্থানাঙ্ক জ্যামিতিতে করেছিলি, দুটো বিন্দু দেওয়া থাকতো, ওই বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত করতি না? হ্যাঁ, তো একটা বিন্দু যদি অরিজিন হয়ে যায় তাহলে এটা 0 হয়ে যাবে, তাই না? একটা বিন্দু 0, তখন কি হলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে, মানে এই ফর্মটা আসছে। তো এটা 2 ডাইমেনশনাল জন্য, যদি 3 ডাইমেনশনাল আসে তাহলে আরেকটা জেড চলে আসবে, তার মানে আর স্কোয়ারের ভ্যালু হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। বুঝতে পারলি রে? সবাই বুঝতে পেরেছিস? ব্যাস, এই জায়গায় আমি আর স্কোয়ার বসিয়ে দিলাম, কত হলো 1। মনে রাখবি দিক কোসাইনগুলোর বর্গ করে যোগ করলে কত হয়, 1 হয়। এগুলো আবার ম্যাথে গিয়ে শিখবি নতুন করে, যখন শিখাবে তখন তোরাই শিখিয়ে দিবি যে পারি এগুলো। হুম হুম বাড়ি থেকে পড়বি, সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দিক কোসাইন ব্যাপারটা বুঝতে পারলি? এবার কোনো একটা ভেক্টর, ভেক্টর বলতে এখানে অবস্থান ভেক্টর আর ভেক্টর, এই যে অবস্থান ভেক্টরটা, এটাকে যদি আমি এখন আর ভেক্টর দিয়ে প্রকাশ করি, তাহলে এটাকে লেখার একটা নিয়ম আছে। ভেক্টর ফর্মে লেখার জন্য আমি এরকম লিখতে পারি, আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স, কোন অক্ষ বরাবর গিয়েছি এক্স দূরত্ব, এক্স অক্ষ বরাবর গিয়েছি, তাই তো, আই ক্যাপ, কী জিনিস এটা বলছি, ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। মানে কি এটার মানে হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এরা যথাক্রমে এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর প্রকাশ করে, ঠিক আছে? আমরা একক ভেক্টর বললাম না, একক ভেক্টর কি করে, শুধুমাত্র ডাইরেকশন প্রকাশ করে। তো এক্স অক্ষ বরাবর যে ডাইরেকশন সেটাকে আই ক্যাপ ধরা হয় সারা জীবন, তাই কোনোদিন চেঞ্জ হবে না। ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর তাকে ধরা হয় জে ক্যাপ, আর এই অক্ষ বরাবর কে ক্যাপ, ওদের ইচ্ছা হয়েছে এরকম নাম দিয়েছে, আমি থাকলে তো এবিসি দিতাম, ঠিক আছে, সহজ করতে ভালো। যাই হোক, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তো এক্স অক্ষ বরাবর গিয়েছি তাই এক্স আই ক্যাপ, ভেক্টর ফর্ম হয়ে গেল। ওয়াই অক্ষ বরাবর ওয়াই জে ক্যাপ, জেড অক্ষ বরাবর জেড কে ক্যাপ। বোঝা গেছে? এইভাবে আমরা ভেক্টর ফর্মে লিখবো। এটা তো অবস্থান ভেক্টর ছিল, আরবিটারি যে কোনো ভেক্টর যদি থাকে, মনে কর এ ভেক্টর লিখেছি, তাহলে এটার এরকম কম্পোনেন্ট থাকবে এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ। এক্স নতুন কিছু না, এটা একটা সংখ্যা, 2 হতে পারে। এটা মনে কর এরকম আছে, এ ভেক্টর সমান সমান 2 আই ক্যাপ 3 জে ক্যাপ 4 কে ক্যাপ, এরকম ধরা আছে। 5 দিয়ে দিই, অত মিল রেখে লাভ কি, 2 আই ক্যাপ 3 জে ক্যাপ 5 কে ক্যাপ, এটা একটা ভেক্টর, বুঝতে পারছিস তো? তো এই ভেক্টরের সহগগুলোকে আমি এখানে এ এক্স এ ওয়াই এ জেড দিয়ে প্রকাশ করেছি। এক্স ওয়াই জেড লিখে দিচ্ছি, এটা তুই বুঝতে পারিস এটা এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট আর জেড কম্পোনেন্ট। অসুবিধা হলো বুঝতে? প্রথম দিকে লিখছিলাম না যে কী জিনিস, এটা চিনতে পারছিলি না, এখন চিনতে পারলি। যে কোনো ভেক্টরকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, হয়েছে? এই রূপটা চেনা থাকলো, এর পরের দিন এই রূপের উপর গুণ করব। হ্যাঁ, এই রূপটাকে নিয়ে গুণ করব। কোনটা? এটা হচ্ছে একটা অবস্থান ভেক্টর, আর দিয়ে আমরা অবস্থান ভেক্টরকে প্রকাশ করি, মানে দূরত্বকে প্রকাশ করি। যেমন অরিজিন থেকে এই বিন্দুটার দূরত্ব কত, আর, তো আর তো একটা অভিমুখ আছে, আর ভেক্টর বলে দিলাম। এটাকে প্রকাশ করার মানে লেখার নিয়ম হচ্ছে এটা, আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে,
ঠিক আছে। যদি তোর অভিমুখের দরকার না থাকে, শুধুমাত্র মানের দরকার থাকে, তাহলে তুই এরকম লিখবি আর ইজ ইকুয়াল টু √(x², y², z²), এই কম্পোনেন্টগুলোর স্কোয়ার। বুঝতে পারলি? সিমিলারলি মনে কর এই যে এ ভেক্টরটা দেওয়া আছে, তোর শুধুমাত্র এর মানটা দরকার, এটাকে এইভাবেও লেখা যায় কিন্তু, মডিউলাস এ ভেক্টর এইভাবেও লেখা যায়, ঠিক আছে। শুধুমাত্র এই মানটা দরকার, তখন তুই করতে পারিস 2² 3², 5²। ক্যালকুলেশন আমি পারি না, যা আসবে তাই, একই জিনিস। ওটা অবস্থান ভেক্টর, যে কোনো ভেক্টর, কিন্তু ক্যালকুলেশন যা করো সব সেম। বোঝা গেছে এইটুকু? আজকে এই ভেক্টর পর্যন্তই থাকলো, মানে ভেক্টরের স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ এতদূর পর্যন্তই থাকলো। পরের দিন করব ভেক্টরের স্কেলার গুণ, আর করব ভেক্টরের ভেক্টর গুণ। ভেক্টরের আবার দুই রকমের গুণ আছে, স্কেলার গুণ আছে আর ভেক্টর গুণ আছে, এগুলো করব। প্রাসের গতি বলে একটা টার্ম পেয়ে যাবি, ইন্টারেস্টিং জিনিস প্লাস কঠিন জিনিস। বাড়িতে অবশ্যই ভালো করে পড়বি, আর নোটটা আমার কাছ থেকে নিয়ে যাস কোনো এক সময় এসে, ঠিক আছে? আমি করে রেখে দেবো, পরে নিয়ে যাস। আজকের পরে যে কোনো টাইমে আসবি।